আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি শুনতে পাচ্ছ। সাইমা ইয়াসমিন, ওয়ালাইকুম সালাম। ওকে, আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আমরা পড়ছিলাম হচ্ছে আমাদের পোয়েট্রি থেকে পোয়েট্রির গতদিনে আমরা আমি বলেছিলাম যে এই প্রশ্নটা আমি বুঝিয়ে দেব। তো আজকে আমরা এই প্রশ্নটা পড়ব। পাশাপাশি আমরা পড়ব হচ্ছে এখান থেকে আমাদের পার্ট বি এর এইখান থেকে আমরা এই দুটা তিনটা প্রশ্ন পড়ার চেষ্টা করব এবং চলো আমরা তাহলে এইটা পড়ি। আচ্ছা, এই যে এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটাতে আমাদেরকে একটু অন্যরকম করে চিন্তা করতে হবে আমরা যখন এই প্রশ্নটা পড়বো। যেমন প্রশ্নটা হচ্ছে কমেন্ট অন ওয়ার্ডসওয়ার্থস ট্রিটমেন্ট অফ নেচার ইন আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড এই কবিতার ভেতরেও ওয়ার্ডসওয়ার্থ নেচারকে কিভাবে ট্রিট করেছেন। এই ট্রিট মানে হচ্ছে বা ট্রিটমেন্ট মানে হচ্ছে এইখানে যে নেচারকে তিনি কি কি ভাবে উপস্থাপন করেছেন, কি কি বলে উপস্থাপন করতেছেন। তিনি একটা সময় নেচারকে বলতেছেন যে নেচার সোর্স অফ এনজয়মেন্ট, সোর্স অফ প্লেজার, একটা জায়গায় বলতেছেন। আবার বলতেছেন নেচার একটা হচ্ছে জোকান্ট কোম্পানি, মানে সোর্স অফ প্লেজার আর কি। তারপরে তিনি আবার বলতেছেন নেচারের একটা হিলিং পাওয়ার রয়েছে। তোমার যখন দুঃখে কষ্টে থাকবা, নেচারের কোনো একটা সুন্দর দৃশ্যের কথা তোমার যখন মনে হবে, তোমার তখন ভাল লাগবে। তো এই দিক দিয়ে বলতেছে নেচারের হিলিং পাওয়ার রয়েছে। তারপরে নেচার যে একটা লিভিং বিং, কবির কাছে নেচার হচ্ছে একটা মানুষের মতো। প্রকৃতির জীবন আছে এবং কবির সাথে প্রকৃতি যেন রেসপন্স করতেছে। ইনফ্যাক্ট এটা এই কিন্তু সাম্প্রতিক গবেষণাতেও এটা বলা আছে যে গাছপালা এরা যে কাঁদে এবং এই কাদার ফলে যে একটা সাউন্ড তৈরি হয়, সেটা কিন্তু আমরা আমরা মানুষরা খালি কানে আমরা আর কি এটা শুনতে পাই না। বা ওই যে সাউন্ডের যে একটা পরিমাপ আছে, যে এতর উপরে গেলেও আমরা শুনতে পাই না, এতর নিচে আসলে আমরা শুনতে পাই না, এরকম একটা পরিমাপ আছে না। তো গাছেদের যে সাউন্ডটা, কান্নাকাটির শব্দ বা তাদের আনন্দের সাউন্ড, এগুলাও ধরার চেষ্টা করা হচ্ছে। বা আমি সেদিন একটা রিপোর্টে দেখলাম অলরেডি ধরাও শুরু করে দিয়েছে আর কি। এবং সেটা আমরা শুনতে পাই না, বাট ওই যে ইঁদুর, তারপরে আরো এই জাতীয় ছোট ছোট বাদুড়, এরা নাকি শুনতে পায়। তো এই জিনিসটা যে যে প্রকৃতি একটা লিভিং বিং, সেটা আমরা এখানে পাবো এবং সেটা বলতেছে। তাহলে এখানে একটা জিনিস ধরো, আমরা যদি বলি যে এই লোকটাকে তুমি কি হিসাবে ট্রিট করতেছো, তার মানে এই লোকটা ভালো, এই লোকটা খারাপ, এই লোকটা দেখতে সুন্দর, এই লোক অনেক দানশীল, এই লোক অনেক দয়ালু, এই বলে আমরা তাকে ট্রিট করতেছি, মনে করতেছি। ঠিক এরকম ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতিকে কি কি ভাবে তিনি ভাবতেছেন, সেটা আমরা এখানে আমরা জানবো। দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ আ ওয়েল নোন পোয়েট অফ দ্য রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডের সুপরিচিত একজন কবি হচ্ছেন এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। রোমান্টিক পিরিয়ড কি? ইংরেজি সাহিত্য ধরো যখন থেকে শুরু হয়েছে, সেই একেবারে আজ থেকে মানে 2000-3000 বছর আগে আর কি, তখন থেকে আজ অবধি আহ, ইংরেজি এই এই সময়টাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এটা তোমরা সেকেন্ড ইয়ারে গেলে পাবা, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, তখন পাবা। প্রথম যে ভাগটা সেটার নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন যুগ। তারপরে রয়েছে ওল্ড ইংলিশ, তারপরে রয়েছে হচ্ছে মিডল ইংলিশ, তারপরে রয়েছে হচ্ছে এটার একটা, আমি আমাদের ওয়েবসাইট থেকে দেখাই। তোমরা এই যে আমাদের এই ওয়েবসাইটেই তোমরা এটা পাবা। যেমন ধরো আমি যদি এখানে সার্চ করি হিস্ট্রি লিখে, এটা সেকেন্ড ইয়ারে গেলে পাবা, কিন্তু ওই ওই জিনিসটা আগে জানলে একটু সুবিধা হয়। যেমন এই যে ওল্ড ইংলিশ, এটা কত 450 থেকে 1066 সাল পর্যন্ত
এই অ্যাংলো স্যাক্সন লিটারেচার বা ওল্ড ইংলিশ। তারপরে 1066 থেকে 1500 সাল পর্যন্ত এটা হচ্ছে মিডল ইংলিশ। তারপরে 1350 থেকে 1400 সাল পর্যন্ত চসারিয়ান এজ, মানে কবি চসার সে সময় লিখতেন, তার জন্য এর নাম হয়ে গেছে চসার। তারপরে ইংলিশ রেনেসান্স পিরিয়ড হচ্ছে 1500 সাল থেকে 1660 পর্যন্ত। এই সময়ে যে লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার, তারপরে জন মিল্টন, জন ডান, ওই যে গুডমোরো যেটা পড়েছে সে কিন্তু এই সময় লিখেছে। তারপরে এডমান্ড স্পেন্সার লিখেছে, ক্রিস্টোফার মার্লো। তোমরা এই ইয়ারে পাবা হচ্ছে জন মিল্টনের কবিতা পাবা, জন ডানের কবিতা পাবা। এরা এই যুগটাতে লিখেছে, রেনেসা যুগে। নিও ক্লাসিক্যাল নামে আরেকটা এজ পাবা। এই এজের রাইটাররা যেমন রয়েছে এখানে, ধরো তোমরা পাবা না এই এজে জন মিল্টন, যদিও আগের এজের বা কিছুটা এই এজে পড়েছেন। তারপরে এই যে আসতেছে রোমান্টিক এজ বা রোমান্টিসিজম বা রোমান্টিক পিরিয়ড, যেটার কথা যে একটু আগে বললাম। তো এই রোমান্টিক পিরিয়ডের এসে এই যে লিখেছেন কারা, উইলিয়াম ব্লেক, এটা তোমরা সেকেন্ড ইয়ারে পাবা এর রাইটিং। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি মূলত এই এজটা শুরুই করেছেন, তিনি ফাউন্ডার তিনি। তারপরে তোমরা এস.টি. কোলরিজের রাইটিং সেকেন্ড ইয়ারে গেলে পাবা, লর্ড বাইরন সেকেন্ড ইয়ারে পাবা, শেলির কবিতা এখানে রয়েছে, যেমন ওয়েস্ট উইন্ড রয়েছে, জন কিটসের কবিতা পাবা, ওই যে সেকেন্ড ইয়ারে গেলে পাবা, এই ইয়ারেও রয়েছে আর কি, টু অটাম জন কিটসের রয়েছে। তো এরা লিখেছেন এই রোমান্টিক এজে, অর্থাৎ এটা 1798 সাল থেকে 1837, এই মাত্র 39 বছরের যে এজটা বা পিরিয়ডটা, সেই সেটাকে বলা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। এরপর রয়েছে ভিক্টোরিয়ান পিরিয়ড, তারপর রয়েছে 20th সেঞ্চুরি 2000 সাল পর্যন্ত। এখন আমরা আছি এখনকার এজ যেটা হচ্ছে পোস্ট মডার্নিজম, সেই পোস্ট মডার্নিজম এজে আছি আমরা। তো এটা মনে রাখো, রোমান্টিক এজ হচ্ছে একটা ভাগ এই ইংরেজি সাহিত্যের যে ইতিহাস, সেই ইতিহাসে। তো আমাদের এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই এজে লিখেছেন, এবং এই যে কবিতাটা, এই যে রোমান্টিক এজের কবিতার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রকৃতি নিয়ে কবিতা লেখা হয়েছে। তো এই যে এই কবিতাটা প্রকৃতি নিয়ে, ড্যাফোডিল ফুল প্রকৃতির একটা এলিমেন্ট, সুতরাং প্রকৃতি নিয়ে এখানে কবিতা লেখা হয়েছে। তো আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন সুপরিচিত কবি, রোমান্টিক পিরিয়ড, ওই যে রোমান্টিক যে যুগ, সে রোমান্টিক যুগের সুপরিচিত একজন কবি, আমরা দেখে আসলাম আর কি। He was in fact the initiator of the revival of romanticism that sought primitive originality in reaction to neoclassical artificiality. বলা হচ্ছে যে তিনি মূলত ছিলেন ইনিশিয়েটর, মানে শুরু করেছিলেন তিনি, সেটাই বলতেছে। তিনি স্টার্টার ছিলেন বা বিগিনার। তো তিনি ছিলেন ইনিশিয়েটর এই রিভাইভাল অফ রোমান্টিসিজমের, অর্থাৎ রোমান্টিসিজমের পুনরুত্থান। রোমান্টিসিজম ওই যে উইলিয়াম শেক্সপিয়ার যে যখন লিখেছেন রেনেসান্স যুগে বা এলিজাবেথান যুগে, তখনও কিন্তু এই রোমান্টিসিজম ছিল, কিন্তু এই সময়ে এসে রোমান্টিসিজম আবার পুনরুত্থান ঘটে। এবং দ্যাট শর্ট প্রিমিটিভ অরিজিনালিটি ইন রিয়াকশন, যেটা আবার মূলত প্রিমিটিভ অরিজিনালিটি নিয়ে আসে। প্রিমিটিভ অরিজিনালিটি বলতে ওই যে নেচার নিয়ে কবিতা লেখা, সাধারণ মানুষ নিয়ে কবিতা লেখা, সাধারণ সাবজেক্ট, যেমন ড্যাফোডিল ফুল একটা সাবজেক্ট, এরকম সাধারণ সাবজেক্ট নিয়ে কবিতা লেখা, এইটা মানে অরিজিনাল রোমান্টিসিজম আর কি। এইটাকে আবার ফিরায় নিয়ে আসে, এবং কিসের এগেনস্টে? এই নিওক্লাসিক্যাল আর্টিফিশিয়ালিটি। নিওক্লাসিক্যাল যুগের একটা কথা ছিল এরকম যে কবিতা হতে হবে সবসময় রাজা, বাদশাহ, কিং, গড, হ্যাঁ, এরকম সুউচ্চ বিষয়গুলো, টপিকগুলো নিয়ে এই নিওক্লাসিক্যাল এজের এইটা ছিল। এই যে এই এজের ইংলিশ রেনেসান্স এজ বা এর ভেতরে যে এলিজাবেথান এজ, এই যুগটাতে কিছু তোমার রাইটিং হয়েছে রোমান্টিসিজমের। বাট এর পরের এজ যেটা নিওক্লাসিক্যাল এজ, এই এজে এসে কি হলো যে না, অত ছোট ছোট টপিক নিয়ে কবিতা লেখা যাবে না, এখানে র্যাশনালিজম থাকতে হবে, এখানে জ্ঞানী কথাবার্তা থাকবে, স্কলারলি অ্যালিউশন থাকবে, এখানে থাকবে রিয়েলিজম, বাস্তব কথাবার্তা থাকবে, কোনো ইমাজিনেশনের খুব বেশি প্রাধান্য থাকবে না। হ্যাঁ, এখানে কবিরা অবজেক্টিভ ওয়েতে লিখবে, মানে কবিরা তাদের নিজের কথাবার্তা কবিতার ভেতরে ঢুকাইতে পারবে না। এটার হিরোইক কাপলেট হবে, মানে খুব বড় বড়, মানে হিরোইক কাপলেট বলতে হচ্ছে দুই লাইনের কাপলেট এবং আয়াম্বিক পেন্টামিটার হবে, এটাকে বলা হয় হিরোইক কাপলেট। তো এইরকম হতে হবে। কিন্তু রোমান্টিক এজে হলো কি যে না, আমরা ওইটা কেন করব, আমরা আবার ওই হাই ইমাজিনেশন, খুব বেশি কল্পনা করব, লাভ ফর নেচার আমাদের ভেতরে থাকবে, আমাদের কবিতার ভেতরে আমরা সিম্বল ইউজ করব, আমরা হিউম্যান সোল নিয়ে কবিতা লিখব, আমরা প্রিমিটিভ স্পন্টেনিটি, মানে এক কথায় সাধারণ আদিম যে বিষয়গুলি সেগুলো নিয়ে আমরা লিখব হচ্ছে সাবজেক্টিভিটি, মানে আমরা আমাদের কবি, আমরা কবিতা লিখবো আর আমাদের কথাবার্তার কবিতার ভেতরে থাকবে না, তা তো হবে না।
সুতরাং আমরা কবিতা আমাদের কথাবার্তাও থাকবে অর্থাৎ সিম্পলিসিটি ইন এক্সপ্রেশন, এক্সপ্রেস করার ক্ষেত্রে খুবই সাধারণ ভাষায় আমরা এক্সপ্রেস করব। এটা হচ্ছে রোমান্টিক এজের কথা আর কি। এদের সবার রাইটার তোমরা এই রাইটিংগুলোর রাইটিং সবই পাবা সেকেন্ড ইয়ারে উঠলে। আচ্ছা, তো এইটাকে বলা হচ্ছে নিও ক্লাসিক্যাল আর্টিফিশিয়ালিটি, অর্থাৎ নিও ক্লাসিক্যাল এজের যে রাইটিংগুলো, যে কবিতাগুলো, সেগুলো আর্টিফিশিয়াল, কৃত্রিম হয়, রসকস নাই এরকম। বাট এই রোমান্টিসিজমের যে রাইটিংগুলো সেগুলো রসকস আছে। তোমরা লর্ড বায়রনের কবিতা পড়তে লাগলে বুঝতে পারবা। তারপরে মানে এটা সেকেন্ড ইয়ারে পাবা। তোমরা উইলিয়াম ব্লেকের কবিতা পড়তে গেলেও বুঝতে পারবা, অনেক মজার মজার কবিতা। নেচার প্রোভাইডেড দ্যাট অরিজিনালিটি, এবং বলা হচ্ছে এই যে রোমান্টিক পিরিয়ডের কবিরা যে অরিজিনালিটির দিকে ফিরে যেতে চাচ্ছেন, সেইটাকে সেই অরিজিনালিটি দিচ্ছে হচ্ছে নেচার। তো বলতেছে নেচার প্রোভাইডেড দ্যাট অরিজিনালিটি, নেচার ওই অরিজিনালিটি, খাঁটি আদি যে রূপটা দিচ্ছে প্রকৃতির কবিতার, সেটা নেচার দিতে পারে। ওয়ার্ডসওয়ার্থ টুক দিস ইস্যু অফ রোমান্টিসিজম ভেরি সিরিয়াসলি। ওয়ার্ডসওয়ার্থ এই রোমান্টিসিজমের যে ইস্যুটা, যে বিষয়টা, এটা খুব সিরিয়াসলি নিয়েছিলেন। টু হিম নেচার ওয়াজ এ লিভিং বিং, ফ্রেন্ড অ্যান্ড হিলার। এই দেখো বলতেছে নেচার তার কাছে কি, নেচারকে তিনি কি হিসেবে ট্রিট করেছেন? নেচারকে তিনি জীবন্ত কোনো বিং হিসাবে তিনি চিন্তা করেছেন, নেচারকে তিনি বন্ধু হিসেবে চিন্তা করেছেন, নেচারকে তিনি ফ্রেন্ড, হিলার মানে যে হচ্ছে রোগ ভালো করে দিতে পারে, মন ভালো করে দিতে পারে, সেই হিসাবে চিন্তা করেছেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি রোমান্টিক এজের সুপরিচিত একজন কবি। তিনি মূলত রোমান্টিক এজের ইনিশিয়েটর, এবং তিনি অরিজিনালিটিতে আবার ফিরে যেতে চাচ্ছেন, এবং নিও ক্লাসিক্যাল এজের যে আর্টিফিশিয়ালিটি, কৃত্রিমতা, সেটাকে তিনি রিজেক্ট করে দিচ্ছেন, এবং তিনি নেচার যে কবিতার ভিতরে অরিজিনালিটি দিবে এটা তিনি বিশ্বাস করেন। এবং ওয়ার্ডসওয়ার্থ তিনি রোমান্টিসিজমের যে ইস্যুটা সেটাকে খুব সিরিয়াসলি নিয়েছিলেন, এবং তার কাছে নেচার হচ্ছে একটা লিভিং বিং, একটা ফ্রেন্ড এবং একটা হিলার। ওকে, দেখো এবার এখানে বলতেছে যে ইন আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, ওয়ার্ডসওয়ার্থ প্রেজেন্টস নেচার অ্যাজ এ ম্যানিফেস্টেশন অফ হিজ থিওরিজ অ্যাবাউট নেচার অ্যান্ড পোয়েট্রি। এই আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড এই কবিতায় ওয়ার্ডসওয়ার্থ নেচারকে, তার যে থিওরি রয়েছে নেচার সম্পর্কে এবং পোয়েট্রি সম্পর্কে, সেটারই একটা ম্যানিফেস্টেশন করেছেন, সেটাকেই যেন সেটারই একটা রূপ দিয়েছেন হচ্ছে এই কবিতার ভেতরে, বা তার যে বিশ্বাস নেচার এবং পোয়েট্রি সম্পর্কে সেটাকেই এই কবিতার ভেতরে প্রকাশ করেছেন। হিয়ার নেচার স্পন্টেনিয়াসলি মেক্স কমিউনিয়ন উইথ হিউম্যান সোল। এখানে তিনি দেখিয়েছেন যে নেচার সেটা স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাথে যেন যোগাযোগ করতেছে, হিউম্যান সোলের সাথে যেন যোগাযোগ করতেছে। নিডলেস টু সে দ্যাট দিস ট্রিটমেন্ট অফ নেচার ইজ হাইলি সাবজেক্টিভ। বলা হচ্ছে বলার অপেক্ষা রাখে না, বা বলার এটা প্রয়োজন নেই যে এই যে ট্রিটমেন্ট অফ নেচার, অর্থাৎ নেচারকে যে একটা মানে হিউম্যান সোলের সাথে যে নেচার যোগাযোগ করতেছে, এইটা একেবারে হাইলি একটা সাবজেক্টিভ বিষয়। অর্থাৎ কবিতার নিজের মতামতটা এখানে ঢুকিয়ে দিয়েছেন। কবিতার সাবজেক্টিভিটি কি, অবজেক্টিভিটি কি, এটা যখন আমরা এই রিডিং স্কিল পড়বো তখন আমরা জানবো। রিডিং স্কিলের পার্ট সিতে আমাদের এই জিনিসগুলো পড়তে হবে। I wonder lonely as a cloud is a perfect embodiment of Wordsworth's doctrine about nature. বলা হচ্ছে এই কবিতাটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে একটা ডক্ট্রিন রয়েছে, একটা মতবাদ রয়েছে নেচার সম্পর্কে, সেটারই একটা যেন মূর্তায়ন, মানে সেটারই যেন একটা প্রকাশ ঘটিয়েছেন এই কবিতার ভেতরে। লাভ অফ নেচার ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিচার অফ হিজ পোয়েটিক ইমাজিনেশন। আমাদের কবির উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে পোয়েটিক ইমাজিনেশন, সেটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে লাভ অফ নেচার, অর্থাৎ নেচারকে ভালোবাসতে হবে। ইন দিস পোয়েম হি ইউজেস দ্য ড্যাফোডিলস অ্যাজ এ সিম্বল অফ নেচার। এই কবিতার ভেতরে তিনি ড্যাফোডিল ফুলকে নেচারের একটা সিম্বল বা নেচারের একটা প্রতিনিধি বা একটা প্রতীক হিসেবে তিনি এখানে উপস্থাপন করেছেন। দ্য স্পিকার হোয়াইল রোমিং অ্যাবাউট aimlessly 2 years ago saw a large number of daffodils. স্পিকার যখন তিনি 2 বছর আগে অ্যামলেসলি, একেবারে উদ্দেশ্যহীনভাবে যখন তিনি
ঘোরাফেরা করতেছিলেন, এই সময় তিনি একটা বড় সংখ্যক, বৃহৎ সংখ্যক তিনি বা ড্যাফোডিল ফুল দেখতে পেলেন। দ্য ফ্লাওয়ার্স অফার্ড এ হ্যাপি সাইট। এই ফুলগুলো আমাদের কবিকে একটা সুখী দৃশ্য, সুন্দর একটা দৃশ্য অফার করলেন, সুন্দর একটা দৃশ্য যেন শো করলেন। দেয়ার ওয়াজ এ প্লেজেন্ট উইন্ড। এইখানে খুবই আনন্দের বা খুবই চমৎকার বাতাস ছিল। ইট সিমড দ্যাট দ্য গোল্ডেন ড্যাফোডিলস ওয়ার ড্যান্সিং ইন জয়। মনে হচ্ছিল যেন, ইট সিমড দ্যাট, এটা মনে হচ্ছিল যে গোল্ডেন ড্যাফোডিলগুলো ওয়ার ড্যান্সিং ইন জয়, আনন্দে যেন তারা নাচতেছিল। দ্য পোয়েট সেজ, এই ব্যাপারে আমাদের পোয়েট বলতেছেন যে 10,000 saw I at a glance, অর্থাৎ 10,000 দেখলাম আমি এক দৃষ্টিতে। টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ড্যান্স, তারা তাদের মাথাটা নাড়াচ্ছে যেন খুব উৎফুল্লের সাথে ডান্স করতে করতে। এই যে আমরা এখানে ব্যবহার করেছি না, যে দুইটা লাইন এবং এই যে ইনভার্টেড কমা দিয়ে দিয়েছি দুই পাশে, এটাকে বলা হয় কোটেশন। এই প্রশ্নগুলো লেখার ক্ষেত্রে, ব্রড কোশ্চেন লেখার ক্ষেত্রে এভাবে কোটেশন দিতে হবে, কোটেশন ছাড়া মার্কস পাওয়া যাবে না। আর দেখবা যে তুমি হয়তো লিখেছো কোটেশন ছাড়া, তুমি পেয়েছো 5 একই প্রশ্ন, আবার একজন কোটেশন দিয়ে লিখেছে সে পাবে হচ্ছে 6 বা 7 পেয়ে যাবে। সুতরাং কোটেশন দিতে হবে প্রত্যেকটা বড় বড় প্রশ্নে। দেখো এখানে আমি দুইটা কোটেশন ইউজ করেছি, এখানে একটা এখানে একটা, তোমাদেরকেও এটা ইউজ করতে হবে। আর কোটেশনে কখনো ভুল করা যায় না, কোটেশনে একটু ভুল হলেও সেখান থেকে মার্কস কেটে নেয়। এই জন্য কোটেশনে কখনো যেন ভুল না হয় সেটা চেষ্টা করতে হবে। আর কোটেশনগুলো মুখস্থ রাখতে হবে, বারবার লিখতে হবে, লিখে লিখে মানে একটা খাতাই রাখবা যেখানে কোটেশন লিখবা, যাতে করে তোমরা ওই হচ্ছে কোটেশনগুলো মনে রাখতে পারো। আর একটা জিনিস, তোমরা একটু কথাও বলতে হবে, হ্যাঁ। তোমরা এই যে চুপচাপ শুধু আছো, অনেক সময় দেখা যাচ্ছে তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার, তোমরা অনেক ওয়ার্ড মিনিং জানো না, তোমরা জিজ্ঞাসা করবা যে এই ওয়ার্ডের মিনিংটা কি, এই ওয়ার্ডের মিনিংটা কি, এরকম জিজ্ঞাসা করবা। তোমরা ফার্স্ট ইয়ারে যত প্রশ্ন করবা তত আমি খুশি হব এবং তত হচ্ছে আমি রেসপন্স করব বা তোমাদেরও ভালো হবে। যেটা ওই যে থার্ড ইয়ারে যত প্রশ্ন করে আমি তত বিরক্ত হই, কারণ ওরা থার্ড ইয়ারে গিয়ে যদি বলে যে এই ওয়ার্ডটার মিনিং কি, এই ওয়ার্ডটার মিনিং কি, এটা সেটা, তখন আমি বলি যে ডিকশনারি দেখে নাও। বাট ফার্স্ট ইয়ারে আমি বলি যে তোমাদের যত প্রশ্ন আছে আমাকে প্রশ্ন করবা। আচ্ছা, এবার আসো, দ্য স্পিকার হু হ্যাড এ হার্ট অফ পোয়েট। স্পিকার যিনি, তার তো একটা কবির হৃদয় রয়েছে, তার ভেতরে কবিত্ব রয়েছে আর কি। ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য জয় অফ দ্য ড্যাফোডিলস, যেহেতু তার কবির মন রয়েছে, কবির মতো মন, সুতরাং এই ড্যাফোডিলগুলোর আনন্দের দ্বারা তিনিও প্রভাবিত হয়েছেন। হিজ হার্ট স্টার্টেড শেয়ারিং দ্য জয়ওয়াস মুভমেন্ট অফ দ্য ফ্লাওয়ার্স, তার হৃদয়টা এই ফুলগুলোর যে জয়ওয়াস যে মুভমেন্ট, যে নড়াচড়া, আনন্দের যে নড়াচড়া, সেগুলোকে সাথে যেন শেয়ার করতেছে। মানে তাদের ফুলগুলোর যে আনন্দ, আমাদের কবি তার হৃদয়টা দিয়ে যেন ওই আনন্দগুলো শেয়ার করে নিচ্ছেন, দুইজনে শেয়ার করতেছেন। হি কেপ্ট অন লুকিং অ্যাট দ্য বিউটি অফ দ্য লাইভলি ড্যাফোডিলস ফর এ লং টাইম, তিনি অনেকক্ষণ ধরে দেখতেছিলেন এই চমৎকার জীবন্ত ড্যাফোডিল ফুলগুলোর সৌন্দর্য। নট অনলি টু ফিড হিজ আইজ বাট অলসো টু ফিড হিজ হার্ট দ্যাট রেসপন্ডেড পজিটিভলি, এবং তিনি যে এই যে আনন্দের যে বা হ্যাপি যে সাইট যেটা, হ্যাঁ, এটা দিয়ে তিনি যে তার শুধু চোখের ক্ষুধা মানে পরিপূর্ণ করতেছিলেন তাই না, চোখকে যে আনন্দের সুধা যে পান করাচ্ছিলেন তাই না, বরং তিনি তার হৃদয়কেও এই আনন্দের দৃশ্যগুলি যেন ফিট করাচ্ছিলেন, মানে খাওয়াচ্ছিলেন আর কি। এখানে খাওয়ানো মানে কি, যে ওই আনন্দগুলো তিনি যেন এনজয় করতেছিলেন। এবং এটা হচ্ছে কোন হৃদয়, সেটা হচ্ছে পজিটিভলি এই ফুলগুলোর সাথে যেটা রেসপন্ড করতেছিল, সাড়া দিচ্ছিল, সেই হৃদয়কে তিনি যেন এই আনন্দ সুধা পান করাচ্ছেন আর কি। হিজ হার্ট স্টার্টেড ড্যান্সিং উইথ দ্য স্প্রাইটলি ড্যান্স অফ দ্য ড্যাফোডিলস, তার হৃদয়টাও যেন ওই ড্যাফোডিলগুলোর স্বতঃস্ফূর্ত ডান্সের সাথে সাথে যেন তার হৃদয়টাও নাচতে শুরু করে দিয়েছিল। সো ফর ওয়ার্ডসওয়ার্থ নেচার ইজ আ লিভিং বিং, সুতরাং ওয়ার্ডসওয়ার্থের কাছে নেচার হচ্ছে কেমন একটা লিভিং বিং, হুইচ ইজ ক্যাপাবল অফ মেকিং স্পিরিচুয়াল কমিউনিয়ন উইথ ম্যান, এবং যে নেচারটা হচ্ছে মানুষের সাথে আত্মার একটা যোগাযোগ ঘটাতে পারে। স্পিরিচুয়াল কমিউনিয়ন বলতে আত্মার বা হৃদয়গত যে যোগাযোগ, সেই যোগাযোগটা করতে পারে নেচার মানুষের সাথে, সুতরাং নেচার একটা লিভিং বিং। তাহলে এখানে আমরা দেখতে পেলাম নেচারকে তিনি লিভিং বিং হিসেবে বলতেছেন।
দ্য পোয়েম অলসো রিফ্লেক্ট ওয়ার্ডসওয়ার্থস বিলিভ ইন নেচারস হিলিং পাওয়ার। ওয়ার্ডসওয়ার্থ আরও এখানে মানে এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন বা রিফ্লেক্ট করিয়েছেন যে ওয়ার্ডসওয়ার্থের যে বিশ্বাস যে প্রকৃতির একটা হিলিং পাওয়ার রয়েছে, প্রকৃতির মানুষকে মন ভালো করে দিতে পারে, সেই বিশ্বাসটাও তিনি এই কবিতার ভিতরে নিয়ে এসেছেন। দ্য স্পিকার এক্সপেরিয়েন্সড এ হ্যাপি সাইট অফ দ্য ড্যাফোডিলস 2 years ago। 2 বছর আগে এই ড্যাফোডিল ফুলগুলোর যে সুন্দর যে দৃশ্যটা, এটা আমাদের স্পিকার 2 বছর আগে তিনি দেখেছিলেন। নাও হোয়েন এভার হি বিকামস গ্লুমি অ্যান্ড দ্য হ্যাপি সাইড রিটার্নস টু ইন হিজ মাইন্ড। এবং এখন যখনই তিনি গ্লুমি ফিল করেন, খুব প্যান্সিভ মুডে থাকেন, খারাপ লাগে, ভালো লাগে না, এরকম একটা অবস্থা যখনই তিনি চলে আসেন, তখনই ওই ড্যাফোডিল ফুলগুলোর যে হ্যাপি দৃশ্য সেটা তার মনের ভেতরে চলে আসে, তিনি যেন ওই ফুলগুলোকে দেখতে পাচ্ছেন। হিজ হার্ট স্টার্ট ড্যান্সিং, এবং এটা আসার মাত্রই তার হৃদয়টা আবার যেন ওই ফুলের সাথে নাচতে শুরু করে দেয়। ইট রিলিভস হিম ফ্রম হিজ প্যান্সিভ মুড, এবং তার দুঃখিত মুড থেকে এটা তাকে মুক্তি দেয় তখন। ইন আদার ওয়ার্ডস দ্য পোয়েম শোজ দ্য হিলিং পাওয়ার অফ নেচার। বলছে এক কথায়, অন্য কথায় বলা যেতে পারে যে এই কবিতাটা মূলত দেখাচ্ছে যে প্রকৃতির একটা হিলিং পাওয়ার রয়েছে, ওই যে মন ভোলে করে দেওয়া যে পাওয়ার, সেটা ওই যে টিভিতে একটা অ্যাড হয় না যে ভ্যাজলিনের হিলিং পাওয়ার রয়েছে, তো ভ্যাজলিনের হিলিং পাওয়ার কি করে, ভ্যাজলিন কি হিল করে, মেরামত করে, সেটা হচ্ছে যে আমাদের ঠোঁট ফেটে গেলে, আমাদের হাত পা ফেটে গেলে, মুখ চোখ ফেটে গেলে, ওটা ভ্যাজলিন তার হিলিং পাওয়ার ওটাকে ঠিক করে দেয়। তো প্রকৃতি আমাদের মুড যদি খারাপ থাকে তাহলে সেই মুডটাকে ভালো করে দেয় প্রকৃতির হিলিং পাওয়ার। এছাড়াও শুধু তাই না, আমরা অনেক সময় দেখা যায় মাথা খুব ব্যথা করতেছে বা গরম চারিদিকে, সব কিছু একটা অস্থিরতা, খুব ঘেমে যাচ্ছি, তখন আমরা কি করি যে একটু শান্ত নদীর তীরে যদি আমরা যাই, বা একটু বিলের ধারে যদি যাই, বা একটা পুকুরের ধারে ফাঁকা একটা বা একটা বাগানের মধ্যে, তখন দেখবা প্রকৃতির যে বাতাস, সেই বাতাসে এক নিমিষে মন ভালো হয়ে যাচ্ছে। বা অনেক প্রেশার যদি আমরা ফিল করি মনের ভেতরে, তাহলে সেই প্রেশারটা থেকে আমরা রিলিভ হয়ে যাই। তো এটা আর কি প্রকৃতির হিলিং পাওয়ার। এই ব্যাপারে দ্য পোয়েট অ্যাডমিটস, এই ব্যাপারে আমাদের পোয়েট কি বলতেছেন, তিনি স্বীকার করতেছেন যে ফর ওফেন, এখানে অফট বলতে ওফেন আর কি, বলছে প্রায়ই হোয়েন অন মাই কোচ আই লাই, যখন আমি আমার চেয়ারে শুয়ে থাকি, মানে শুয়ে থাকি বলতে এখানে তিনি তার যে আরাম কেদারা, যেটা ওই যে আমাদের দাদা নানারা আগে ওই যে কাপড়ের দিয়ে একটা ইয়েতে বসতো আর কি, সেরকম। তো ওইখানে যখন আমি ভ্যাকান্ট শূন্য মন বা প্যান্সিভ মুডে যখন আমি ওখানে বসে থাকি, তখন দে ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই, আমার অন্তর্চক্ষুতে, আমার ভেতরের চোখে তারা, দে বলতে ওই ড্যাফোডিল ফুলগুলো, তারা সেগুলো ভেসে ওঠে আর কি, ফ্ল্যাশ করে। হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড, এবং তখন এই ভেসে ওঠাটাই যেটা হয়ে যায় যে আমার একাকিত্বের আশীর্বাদে পরিণত হয়ে যায়, মানে আমার এই প্যান্সিভ মুডটা তখন আমার হ্যাপি মুডে পরিণত হয়ে যায়, আমি তখন ভালো ফিল করি। এখানে 4টা লাইন আছে, 4টা লাইন মুখস্থ করে ফেলবা এবং এগুলো বারবার লিখবা, যাতে করে এই দাড়ি কমা সেমিকোলনে যেন ভুল না হয়, কোটেশনে ভুল হলে সমস্যা। আর এগুলো কোটেশন দিতেই হবে, কোটেশন ছাড়া ভালো মার্কস পাবে না। তোমরা অনেকেই এর ভেতরেও থাকবে, রিস্ক নিবা, অনেকেই রিস্ক নিবে যে দেখি কোটেশন দিয়ে ভালো মার্কস পাওয়া যায় কিনা, কিন্তু পরবর্তীতে যেটা হবে যে আসলে ভালো মার্কস পাচ্ছ না। 100 জনের ভেতর 90 জনই যদি কোটেশন না দাও, দেখবো 90 জনই মার্কস ভালো পাওনি, তো এই জন্য কোটেশন দিতে হবে। According to the romantic theory of poetry, a poem is a spontaneous overflow of powerful feelings recollected in tranquility. এটা হচ্ছে কবিতার সংজ্ঞা। কবিতা কি সেটার সংজ্ঞা হচ্ছে এটা। এটার ভেতরে আরও বেশ কিছু কথাবার্তা আছে, এটা তোমরা 3rd ইয়ারে উঠলে শুনতে পাবা। 3rd ইয়ারে উঠলে রোমান্টিক পিরিয়ড যে রাইটিংয়ের মাধ্যমে শুরু হয়, লিরিক্যাল ব্যালাডস নামে একটা রাইটিং, সেইটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস টি কোলরিজ দুইজন কবি মিলে লিখেছেন, এটা তোমরা 3rd ইয়ারে উঠলে পড়তে হবে ওইটা, তখন এই পুরো সংজ্ঞাটা পাবা। এখন শুধু এটুকু জেনে রাখো যে কবিতা, এই রোমান্টিক থিওরি অফ পোয়েট্রির যে থিওরি, সেই থিওরি অনুযায়ী রোমান্টিক মানে পোয়েট্রি, এক কথায় পোয়েট্রি কি সেটা হচ্ছে এখানে বলতেছে যে স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, অর্থাৎ শক্তিশালী অনুভূতির স্বতঃস্ফূর্ত একটা প্রবাহ কবিতা, রিকালেক্টেড ইন ট্রানকুইলিটি, এবং যেটা আমরা যখন নির্জন থাকি সেটা আমাদের মনের ভেতরে আসে। মানে ব্যাপারটা হচ্ছে আমরা যখন নির্জন একাকী থাকি তখন আমাদের ভেতরে কবিতা, গান এগুলো আসে, এবং সেটা কিভাবে আসে, একজন কবি যখন স্বতঃস্ফূর্তভাবে খুব পাওয়ারফুল ফিলিং নিয়ে যখন দাঁড়ান, তখন তার ভেতরে এই জিনিসগুলো আসে।
তো এটা হচ্ছে রোমান্টিক থিওরি, রোমান্টিক পোয়েট্রির থিওরি। ইন আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড দ্য থিওরি হ্যাজ বিন গিভেন এ প্র্যাকটিক্যাল শেপ। এই কবিতার ভিতরে এই থিওরিটাকেই যেন একটা প্র্যাকটিক্যাল শেপ দেওয়া হয়েছে, একটা যেন আকার আকৃতি দেওয়া হয়েছে, মানে এই থিওরিটাকেই যেন প্র্যাকটিক্যালি এখানে দেখানো হয়েছে। দ্য স্পিকার্স পাস্ট এক্সপেরিয়েন্স অফ দ্য ড্যাফোডিলস হ্যাজ বিন রিকালেক্টেড ইন দ্য ক্রিয়েশন অফ দ্য পোয়েম। এই যেখানে বলতেছে যে আমাদের স্পিকার যিনি, তার হচ্ছে অতীতের একটা এক্সপেরিয়েন্স, অতীতের একটা অভিজ্ঞতা ড্যাফোডিল ফুলগুলো কেন্দ্রিক। এই অভিজ্ঞতা হচ্ছে দিয়ে তিনি কবিতা লিখতেছেন 2 বছর পরে এসে, এবং সেটা রিকালেক্টেড করতেছেন, স্মরণ করে তিনি লিখতেছেন। এই যে রিকালেক্টেড ইন ট্রানকুইলিটি, মানে নির্জনে যখন তিনি থাকবেন তখন তার এই পাওয়ারফুল ফিলিংগুলো এটা স্মরণে আসবে। তো আমাদের কবির ক্ষেত্রে এটাই ঘটতেছে। দ্য স্পিকারস পাস্ট এক্সপিরিয়েন্স অফ দ্য ড্যাফোডিলস হ্যাজ বিন রিকালেক্টেড ইন দ্য ক্রিয়েশন অফ দ্য পোয়েম। এই কবিতার তৈরিতে, এই কবিতা সৃষ্টিতে আমাদের কবি তার যে পাস্ট এক্সপেরিয়েন্স ড্যাফোডিল ফুলগুলো নিয়ে সেটাই রিকালেক্ট করতেছেন, বা সেটাকেই তিনি এখানে আবার স্মরণ করতেছেন। দ্য পাস্ট এক্সপেরিয়েন্স অফ দ্য ন্যাচারাল সিন অ্যান্ড ইটস স্পন্টেনিয়াস রিক্রিয়েশন ইন দ্য পোয়েম ইজ অ্যাবসলিউটলি সাবজেক্টিভ। বলছে এই যে কবির যে পাস্ট এক্সপেরিয়েন্স এই ন্যাচারাল সিনের, প্রাকৃতিক সিনের, এবং সেটা যে তিনি স্বতঃস্ফূর্তভাবে সেটা দিয়ে তিনি কবিতা লিখলেন, তো এইটা হচ্ছে এই কবিতার ভিতরে পরিপূর্ণভাবে একটা সাবজেক্টিভ বিষয়। সাবজেক্টিভ মানে হচ্ছে কবি যখন তার নিজের অনুভূতি, আবেগ, মতবাদ তার কবিতার ভিতরে প্রকাশ করবেন তখন সেটা হয় সাবজেক্টিভ। আর যদি অন্য কারো আবেগ অনুভূতি নিয়ে আসতো তাহলে সেটা হতো অবজেক্টিভ। যেহেতু এটা নিজেরটা নিয়ে আসতেছেন সুতরাং এটা সাবজেক্টিভ। পরিশেষে পরিশেষে ইন ওয়ার্ডসওয়ার্থস আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, আচ্ছা এখানে একটা কমা হবে, নেচার ইজ জয়াস অ্যান্ড হি হিমসেলফ পার্টিসিপেটস ইন ইটস হ্যাপি মুড। বলা হচ্ছে পরিশেষে ওয়ার্ডসওয়ার্থের এই আই ওয়ান্ট লোনলি অ্যাজ এ ক্লাউড এই কবিতায় নেচার হচ্ছে খুবই জয়োয়াস মুডে রয়েছে, বা নেচারও খুবই আনন্দিত মুডে রয়েছে, এবং আমাদের কবি সেও পার্টিসিপেট করতেছে এই হ্যাপি মুডের সাথে। প্রকৃতির যে সুখী বা হ্যাপি মুড সেটার সাথে তিনিও জানে অংশগ্রহণ করতেছেন। ইন আদার ওয়ার্ডস, অন্য দিক দিয়ে, হিয়ার ওয়ার্ডসওয়ার্থ ট্রিটস নেচার সাবজেক্টিভলি, অর্থাৎ নেচারকে তিনি সাবজেক্টিভলি এখানে ট্রিট করেছেন, মানে বিবেচনা করতেছেন। মোরওভার ওয়ার্ডসওয়ার্থ আইডেন্টিফাইজ নেচার অ্যাজ এ লিভিং স্পিরিট দ্যাট হ্যাজ হিলিং পাওয়ার। অধিকন্তু তিনি অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ নেচারকে আইডেন্টিফাই করতেছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন আমাদের সাথে একটা লিভিং স্পিরিট হিসাবে, এবং মানে জীবন্ত একটা আত্মা বা জীবন্ত একটা জীব হিসাবে আর কি, এবং তার একটা হিলিং পাওয়ার রয়েছে, মন ভালো করে দেওয়া, শারীরিক যে কোনো ত্রুটি ভালো করে দেওয়ার পাওয়ার রয়েছে, এটাই তিনি বলতেছেন। নেচার হিয়ার রিফ্লেক্টস হিজ থিওরি অফ স্পন্টিনিটি, এবং নেচার এখানে রিফ্লেক্ট করতেছেন বা মানে উল্লেখিত হচ্ছে নেচার এখানে একটা স্পন্টিনিটির থিওরি হিসাবে আর কি। তার একটা থিওরি রয়েছে কবিতা সম্পর্কে, সেটা হচ্ছে কবিতা স্বতঃস্ফূর্তভাবে আসবে ভেতর থেকে, এবং এই কবিতাটা আমরা দেখতে পাচ্ছি যে কবিতাটা কবির ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে আসতেছে। তিনি প্রকৃতির এলিমেন্ট যেটা ড্যাফোডিল ফুল সেটার প্রতি একটা স্বতঃস্ফূর্তভাবে তিনি ভালোবাসা ফিল করতেছেন। সুতরাং এইটা হচ্ছে একটা এই যে তার যে স্পন্টিনিটির যে থিওরি সেটাকে এটা রিফ্লেক্ট করতেছে। তো এই হচ্ছে প্রশ্নটা, এই প্রশ্নটা তোমরা সামনের দিন পড়বা, তাহলে দেখবা যে এটা মুখস্থ করে ফেলবা একবারে। হ্যাঁ, তোমাদের এই ইয়ারে তো চেষ্টা করবা সবসময় ফ্রি হ্যান্ড লেখার, আবার ফার্স্ট ইয়ার যেহেতু সব কিছু ফ্রি হ্যান্ড সবাই লিখতে পারবা না, যারা লিখতে পারতেছো না তারা মুখস্থ করে ফেলবা, মুখস্থ করতে হবে। আর এটা খুব সহজ কিন্তু একটা প্রশ্ন, এটা খুব বেশি কঠিন না, ছোট প্রশ্ন, এটা মুখস্থ করে ফেলবা। এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম। আর আজকে তোমরা একজন হোমওয়ার্ক দিয়েছিলাম যেটা, সেটা একজন দিয়েছো, তো আমি ওই খাতাটার একটা জায়গায় একটু দেখিয়ে দিই, আমি একটু দেখেছি, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিছু মনে করার কারণ নাই, আমি জাস্ট তোমাকে হচ্ছে
ইয়ে দিক ইয়ে দেখাবো আর কি, এই কি বলে, একটা দুইটা লাইন। এক নাম্বার হচ্ছে এই লাইন বাঁকা হওয়া যাবে না। হ্যাঁ, লাইন বাঁকা হচ্ছে তোমরা যেটা করবা যে শুরুর দিকে প্রয়োজনে কালি নেই এমন কলম দিয়ে দাগ দিয়ে নিবা, অথবা একটু লেখার সময় মাথায় রাখতে হবে যে আমার এই লাইনটা বাঁকা হয়ে চলে যাচ্ছে, পরের লাইনটা যাতে ঠিক করি। মানে ঠিক করার টেন্ডেন্সি না থাকলে তাহলে কিন্তু এটা ঠিক হবে না, আর এরকমটা থাকলে টিচাররা কিন্তু খারাপ দৃষ্টিতে দেখবে। সুতরাং একটু সুন্দর করার চেষ্টা করবা। আরেকটা জিনিস হচ্ছে যে কবিদের নামের বানান ভুল করা যাবে না। যেমন ধরো এই প্রশ্নটা তুমি পরীক্ষার খাতায় যদি লিখে দিয়ে আসো, দেখবা যে মার্কস কম পাচ্ছ, এবং তখন তোমার মনে হবে যে আরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো কম মার্ক দেয়, কিন্তু দেখো তুমি এখানে কয়েকটা জিনিস ভুল করেছো, আমি একটু দেখিয়ে দিই। এই ভুলগুলো করা যাবে না। যেমন ধরো, আমি ভুল ধরে দিচ্ছি বলে আবার রাগ করিও না, হ্যাঁ। যেমন এইখানে তুমি একটা ভুল করেছো হচ্ছে, আরে একটা ভুল করেছো হচ্ছে যে শেক্সপিয়ার বানান ভুল করেছো। তারপরে এই যে ডাব্লিউটা ছোট দিয়েছো, এই ডাব্লিউটা বড় দিতে হবে। নামগুলো লিখতে গেলে শুরুতে ক্যাপিটালাইজ করতে হয়, বড় করতে হয়। সো এটা ইয়ে করতে হবে। তারপর কি লিখেছে, উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট প্লেরাইট অ্যান্ড পোয়েট অফ দ্য এলিজাবেথান পিরিয়ড। তারপরে হি ওয়াজ রিটেন এটা হবে না, কারণ এখানে তো তুমি প্যাসিভ ভয়েসে করে ফেলেছো। হি ওয়াজ রিটেন মানে তাকেই লেখা হয়েছে, এটা না লিখে হি রোট 154 সনেটস, তিনি 154টা সনেট লিখেছেন, এটা হবে। প্যাসিভ হবে না এই জায়গায়। তারপর শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার দে, এই ক্ষেত্রেও আমাদের ক্যাপিটালাইজ করতে হবে, এই এসটা আরো বড় করতে হবে। এখন তুমি তো হয়তো বলতে পারো আমি তো বড়ই লিখেছি, এন্ড বড় লিখে যদি সি এবং ছোট হাতের ও এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে তো বড় হলো না, তাই না? তারপরে সামার্স ডে, তারপর ইজ দা, মানে এরকম এই বানানগুলো বা এই জিনিসগুলো ভুল করা যাবে না। এগুলো ভুল করলে তোমার মারাত্মক ভুল এগুলো। দেখো এখানে যতগুলো ভুল আছে আমি দেখিয়ে দিলাম। আমি এটা তোমার এখানে দিয়ে রাখি যাতে করে পরবর্তীতে তুমি দেখতে পারো। এটা আমি আজকে প্রথম দেখালাম, আরো আরো ভুল আছে, আরো অনেক ভুল আছে, কিন্তু আমি প্রথমে এই দুই তিনটা দেখাই দিলাম। এখন ধরো একটা টিচার খাতা দেখবে, সে প্রথমেই শুরুতেই দেখলেন দুই তিনটা ভুল, তখনই সে কিন্তু ওই 10-এর মধ্যে খাতা না দেখে 8-এ তখন খাতা দেখবে, মানে তোমার ওখানে 2 মার্ক নাই হয়ে গেল। সো একটু মানে ভুল যাতে না হয় এটা চেষ্টা করতে হবে, আর রিভিশন দিতে হবে। এটা লেখার পরে 2 মিনিট 3 মিনিটে রিভিশন দিতে হয় যে দেখি তো আমি কোথাও ভুল করলাম কিনা। এই রিভিশনের অভ্যাসটা এখন থেকেই করতে হবে, আদারওয়াইজ কিন্তু পরবর্তীতে আর এটা ঠিক হবে না। আর এই রিভিশনটা দিতেই হয়। রিভিশন দিলে অনেক মার্ক সেভ হয়। এটা নিয়ে এগুলো নিয়ে আমি তোমাদের পরীক্ষার আগে দিকে আমি এগুলো নিয়ে কথা বলবো আর কি। স্যার, হ্যাঁ বলো। ব্লক কোশ্চেনের ক্ষেত্রে কি এরকম কোনো নির্দিষ্ট বিষয় আছে যে মানে কয়টা কোটেশন দিতে হবে? কোটেশন 2 থেকে 5টা, ব্রড কোশ্চেনে 2 থেকে 5টা, চেষ্টা করবা মিনিমাম 2টা দেওয়ার। 2টা দিলেই হয়ে যায় আর কি, 2-3টা। আর শর্ট কোশ্চেন যেগুলো পার্ট বি এর, সেখানে একটা করে দেওয়ার চেষ্টা করবা। যে জায়গায় দেওয়া যাবে সেই জায়গাতে, সব প্রশ্নে দেওয়া যাবে না। হ্যাঁ, যদি আসে হোয়াট ইজ সনেট, তো সেখানে তো আর কোটেশন দিতে পারবা না। তো আবার যদি আসে হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েম, তাহলে তো সনেট, আর সেখানে তো আর কোটেশন দিতে পারবা না। বাট যদি আসে যে এই ট্রিটমেন্ট অফ নেচার, এই প্রশ্নটাই হয়তো পার্ট বিতে চলে আসলো, তখন ওইখানে ছোট করে লিখতে হবে, তখন ওইখানে দেখা যাচ্ছে একটা কোটেশন ইউজ করলাম। ওকে স্যার। হ্যাঁ, এইভাবে জিজ্ঞাসা করবা, যত না জানা প্রশ্ন আছে দরকার হয় প্রশ্ন সারা দিন ধরে খুঁজে বের করবা। হ্যাঁ, এবং যে আমি এইটার সময় এই এই জিনিসগুলো জিজ্ঞাসা করব, এবং আমি তখন সেই অ্যান্সারগুলো দিব। কারণ তোমাদেরকে এই যে তোমাদেরকে 9:30টায় নেওয়ার কারণই হচ্ছে, 9:30টা থেকে ধরো তুমি যদি সারা রাতও আমাকে বসিয়ে রাখো প্রশ্ন করো, সমস্যা নেই, আমি প্রশ্নের অ্যান্সার দিতে থাকবো। আর তোমাদের আগে যদি তোমাদেরকে 8:30টায় নিতাম, তাহলে 8:30টা থেকে 9:30, 1 ঘন্টার বেশি সময় দিতে পারতাম না। বাট এখন কিন্তু আমার হাতে সময় আছে এবং আমি তোমাদেরকে সময় দিতে পারবো। ওকে, তো এবার আসো আমরা এবার যেটা পড়বো সেটা হলো, এটা আমরা পড়লাম, এটা তোমাদের হোমওয়ার্ক, সামনের দিন পড়ে লিখে দিবা। আর আজকে যেমন একজন লিখে দিয়েছো, একজন না, এটা আমি চাচ্ছিলাম যে সবাই যাতে লিখে দাও। হোমওয়ার্ক না করলে পরীক্ষা দিয়ে এসে বলবা যে হায় হায়, এই যে হোমওয়ার্কটা করেছে বলেই তো আমি ওখানে দেখিয়ে দিতে পারলাম
কে হোমওয়ার্ক করেছো জানো? আহ, এটা কে দিয়েছো? উপমা নাকি উম্মে? আচ্ছা, তোমার পুরো নামটা তো এখানে দেখা যাচ্ছে না। তো তুমি এটা হোমওয়ার্ক করেছো বলে আমি তোমাকে দেখিয়ে দিতে পারলাম যে এই জায়গাগুলোতে কিন্তু ভুল হচ্ছে। তো তার মানে কি এই জায়গাগুলো থেকে তুমি সামনের দিন সাবধান হয়ে যাবা, তাহলে কি এই জায়গাতে আর ভুল হবে না, তোমার মার্কসটা অটুট থাকলো। তো এই হোমওয়ার্কগুলো দিলা, এভাবে দিবা, আমি তোমার ভুল ধরবো, তোমাদের যাদের যাদের ভুল হচ্ছে তাদের ভুল ধরবো, ওই ভুল থেকে শিখতে হবে। নইলে কিন্তু পরবর্তীতে ঝামেলা হবে পরের ইয়ারগুলোতে, এই ভুলগুলো থেকেই যাবে। ফার্স্ট ইয়ারে যদি এগুলো ক্লিয়ার না হয়, পরের ইয়ারগুলোতে এই ভুলগুলো হতেই থাকবে। ইনফ্যাক্ট অনেকে আছে থার্ড ইয়ারে উঠে যায়, ফোর্থ ইয়ারে উঠে যায়, তাও ফার্স্ট ইয়ারে দেখা যায় রিডিং রাইটিং পাস করতে পারে না। তারপরে দেখা যাচ্ছে সেকেন্ড ইয়ারের একটা ক্লাস হয়তো পাস করতে পারতেছে না। কারণ কি? তারা কখনো এরকম পরীক্ষা টরীক্ষা দেয় না, কাউকে খাতা টাতা দেখায়নি, তাদের খাতায় ভুল হয়, তারা প্রতিবার পরীক্ষা দেয়, প্রতিবার ফেল করে, কিন্তু কাউকে কখনো দেখায়নি। এবং আলটিমেটলি বলে যে কত লিখি তারপরেও যা ফেল করি, জাতীয় বিশ্ববিদ্যালয় খারাপ, এটা সেটা বলে কিন্তু। তো এরকম না করে আমাদেরকে আগে থেকেই সচেতন হয়ে যেতে হবে। এবার আসো আমরা এই প্রশ্নগুলো পড়ি এইখান থেকে। এই এই তিনটা চারটা প্রশ্নের অ্যান্সার পড়ার চেষ্টা করি। যে হাউ ফার গুড মোরো ইজ এ মেটাফিজিক্যাল পোয়েম। আচ্ছা, এই গুড মোরো স্যার মেটাফিজিক্যাল বা গুড মোরো সম্পর্কে পড়তে গেলে আগে গুড মোরো কবিতাটা পড়তে হবে। আমরা আগে গুড মোরো কবিতাটা পড়ে আসি। বলো। স্যার ওই যে আই ওয়ান্ডার লন্ডনকে একটা এই কবিতা যে গেস্ট ওয়ার্ডটা দুইবার ব্যবহার করা হয়েছে। এখন অ্যানাফোরা বলবো নাকি রিপিটেশন বলবো, বা অ্যানাফোরা রিপিটেশন কি একই? কোন জায়গায় তুমি বলতেছো? এটা কোন লাইনটা আমি বুঝতে পারলাম না তোমার ইয়েতে। স্যার এটা তো লাইন ছিল না, আই গেস্ট এন্ড গেস্ট বাট লিটল থট আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড, এই কবিতা। দাঁড়াও আমি দেখতেছি। এইখান থেকে তুমি আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড সেটার কথা বলতেছো, তাই তো? হ্যাঁ স্যার। পোয়েট্রির তুমি বললা আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এইটার টেক্সটে যদি যাই এইখানে, তাই না? এইখানে কি বলতেছে যে আই গেস্ট অ্যান্ড গেস্ট, এই যে এইখানে, তাই তো? হ্যাঁ এটা কি আমি একটা পড়ে দেখলাম যে রিপিটেশন দিয়েছে, বাট এটা কি অ্যানাফোরা হয় না? এটা অ্যানাফোরাও হয়, তবে অ্যানাফোরা কিন্তু আমাদের সিলেবাসভুক্ত না, আমাদের দরকার নেই অ্যানাফোরা, না জানলেও চলবে, না লিখলেও চলবে। আমরা এখানে বলবো রিপিটেশন। হ্যাঁ, রিপিটেশন বলতে পারি। এই এই রিপিটটা করা হয়েছে যা জোর দেওয়ার জন্য। আমরা অনেক সময় বলি না যে আমার খুব খুব ক্ষুধা লেগেছে, অথবা আমার খুব খুব তৃষ্ণা লেগেছে। তো এরকমই বলতেছে আই গেজড অ্যান্ড গেজড, মানে আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। গেজড অ্যান্ড গেজড বলতে অনেকক্ষণ বোঝাচ্ছে। আমি এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম, বাট লিটিল থট, এবং একটু চিন্তা করলাম, হোয়াট ওয়েল টু শো টু মি দে হ্যাড ব্রড, এই ফুলগুলো আমাকে কি সম্পদটাই না দেখাতে নিয়ে এসেছে। তো এই যে এখানে জোর দেওয়ার জন্য আমরা আমরা যে আমাদের কিছু সিলেক্টেড লিটারেরি ডিভাইস আছে যেগুলো আমাদেরকে জানতে হবে, এর বাইরে আমাদের জানার দরকার নেই। ওগুলো জানতে গেলে আমাদের জাস্ট টাইম নষ্ট হবে। আমরা অ্যাপোস্ট্রফি আমাদের জানার দরকার নেই, অ্যানাফোরা জানার দরকার নেই, তারপরে আহ, হচ্ছে অ্যাসোনেন্স, কনসোনেন্স, এগুলো জানার দরকার নেই। বাট এই কবিতার ভিতরে মেইনলি যে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে সিমিলি। হাইপারবোলা। সিমিলি রয়েছে। আই আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এটা একটা সিমিলি, কারণ এই যে অ্যাজ দিয়ে বলতেছে ডিরেক্ট। এজ আছে। হ্যাঁ, তারপরে এখানে হাইপারবোল রয়েছে, যেমন এই যে হাইপারবোল। 10,000 saw I at a glance, এটা একেবারে মানে হাইপারবোলের প্রধান এক্সাম্পলই এই এই কবিতা থেকে এই লাইনটা, যে আমি 10,000 দেখে ফেললাম। তারপরে এখানে আরো রয়েছে হচ্ছে পার্সোনিফিকেশন রয়েছে, যেমন এই যে ড্যাফোডিল ফুলগুলো তার সাথে কবির সাথে নাচতেছে, তো মানুষ ছাড়া কি আর অন্য কেউ নাচতে পারে? পারে না। তো এখানে যেহেতু বলতেছে যে ড্যাফোডিল ফুলগুলো নাচতেছে, তার মানে ড্যাফোডিল ফুলগুলোকে এখানে ব্যক্তিতে পরিণত করতেছেন, পার্সোনিফাই করতেছেন। সুতরাং এই জায়গাটাতে এই পার্সোনিফিকেশন রয়েছে। তারপরে রয়েছে আর কি রয়েছে, মানে খুঁজলে আরো পাওয়া যাবে। এই পার্সোনিফিকেশন, হাইপারবোল এবং সিমিলি, এই তিনটাই হচ্ছে আমরা এখান থেকে আহ, জানবো। এখানে আরো একটা রয়েছে যেমন ক্রাউড, এই ফুলগুলোকে ক্রাউড বা মানুষের সাথে, জনতার সাথে তুলনা করা হচ্ছে, এটা হচ্ছে একটা মেটাফোর। আই স এ ক্রাউড অফ গোল্ডেন ড্যাফোডিল, তাহলে এখানে আমি ক্রাউড বলতে কি হয়, যে জনতা, জনতার ভিড়, মানুষের ভিড়। তো সেখানে কি বলতেছে যে আমি ড্যাফোডিল ফুলগুলো দেখতে পেলাম মানুষের ভিড়ের মতো, মানে অনেক। তাহলে এটা হলো একটা তোমার মেটাফোর। এখানে অ্যাজ দ্বারা বলা নাই, কিন্তু এখানে একটা তুলনা কিন্তু করা হয়েছে, এটা একটা মেটাফোর।
এখানে দেখো যে কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার, এটা একটা সিমিলি। তারপরে এরকম আরো সিমিলি রয়েছে। এই যে এখানে জোকান্ট কোম্পানি বলা হচ্ছে ফুলগুলোকে, তো এখানেও পার্সোনিফাই করা হচ্ছে। ওকে, তো চলো আমরা, যে হ্যাঁ, এখন আমরা তাহলে পড়ে আসি হচ্ছে গুড মোরোটা। গুড মোরোটা আজকে পড়বো, পরে সামনের দিন গুড মোরো থেকে প্রশ্নগুলো পড়বো, আদারওয়াইজ প্রশ্ন আমরা বুঝবো না। দেখো গুড মোরোর আমরা টেক্সটটা পড়ি। ছোট্ট কবিতা, কিন্তু একটু জটিল। হ্যাঁ, কবিতাটা একটু জটিল, মনে রেখো। এটা, এই কবিতাটা একটা মনোলগ। মনোলগ মানে কি, যে একজন স্পিকার কথা বলবে এবং আমাদের মনে হবে যে কেউ একজন শুনতেছে মনে হয় তার কথা, এটাকে বলা হয় মনোলগ। আবার এটাকে আবার বলে ড্রামাটিক মনোলগ, মানে কবিতাগুলো হঠাৎ করে শুরু হয় যেটা, সেটাকে বলা হয় ড্রামাটিক মনোলগ। তোমরা পাবা হচ্ছে ওই যে ইয়ের কবিতা পাবা, ওর নাম কি, আহ, দাঁড়াও, রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং এর এই পিয়ানো প্যাট্রিয়ট, এই কবিতাটা একটা ড্রামাটিক মনোলগ। বা এরকম আরো পাবা তোমরা, ইউলিসিস আছে তোমাদের, ইউলিসিসটাও একটা ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কি, তখন ওইটা আমরা জানবো। আমার তোমাদেরকে বেশ কয়েকটা টার্ম জানতে হবে, যেমন সনেট, মেটাফিজিক্যাল পোয়েট্রি, ড্রামাটিক মনোলগ, তারপরে ব্যালাড, ওড, লিরিক, এই জিনিসগুলো জানতে হবে। তো আমরা চলো আগে এই কবিতাটা পড়ি। দেখো এখানে কবি বলতেছেন যে, কবিতার নাম হচ্ছে গুড মোরো। গুড মোরো নামে হচ্ছে, মানে হচ্ছে শুভ সকাল। বা তুমি একটা জিনিস হয়তো নিদ্রায় ছিলে, অচেতন অবস্থায় ছিলে, সেখান থেকে তুমি জেগে উঠেছো, জেগে ওঠার পরে তুমি শুভ সকাল বলতেছো, এরকম আর কি। তো জন ডানের লেখা, জন ডান হচ্ছে ফাউন্ডার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল পোয়েট্রির উদ্যোক্তা তিনি, মানে তিনি শুরু করেছিলেন মেটাফিজিক্যাল পোয়েট্রি। আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেমন রোমান্টিক পোয়েট্রি লেখা শুরু করেন, ঠিক তেমনি আমাদের এই জন ডান তিনি মেটাফিজিক্যাল পোয়েট্রি লেখা শুরু করেন। মেটাফিজিক্যাল পোয়েট্রিটা কি জিনিস সেটা আমরা জানবো সামনের ক্লাসেই। সেটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি মানে এর সাবজেক্ট হবে হচ্ছে লাভ, ফেইথ, সোল, ডেথ অ্যান্ড গড, এই পাঁচটা জিনিসের ভিতরে যে কোনো একটা। তো আমাদের এই কবিতাটা হচ্ছে লাভ নিয়ে। এটা ড্রামাটিক বিগিনিং হবে, মানে হঠাৎ করে শুরু হবে। এই কবিতার ভিতরে রয়েছে এটা। এই কবিতার ভিতরে সাইকোলজিক্যাল বিষয় এক্সপ্লোরেশন রয়েছে আর কি, বা কনসিট ইউজ করা আছে, সেটাও কি জিনিস আমরা জানবো আর কি। দেখো এখানে কবি বলতেছেন যে, আই ওয়ান্ডার, আমি অবাক হই, বাই মাই ট্রথ, হোয়াট দাও অ্যান্ড আই। বলতেছে আমি এই ট্রথ বলতে এখানে ট্রু আর কি। হ্যাঁ, বলছে একটা সত্য আমি জানতে পারলাম, বা একটা সত্য জেনে, বা একটা বিষয় সম্পর্কে আমি সচেতন হয়ে আমি অনেক অবাক হলাম যে, হোয়াট দাও অ্যান্ড আই ডিড। বলছে যে তুমি এবং আমি, আমরা কেমন ছিলাম, ডিড টিল উই লাভড, আমরা কি আগে একজন আরেকজনকে ভালোবাসতাম। আমরা, মানে এখানে কবি দেখো অনেকগুলো কোশ্চেন করতেছে। এই যে কবিতার ভেতরে যে কোশ্চেনগুলো করা হয় এগুলোকে বলা হয় রেটোরিক্যাল কোশ্চেন। একটা, এটাও একটা লিটারেরি ডিভাইস বা ফিগার অফ স্পিচ, সেটা হচ্ছে রেটোরিক্যাল কোশ্চেন। রেটোরিক্যাল কোশ্চেন কি, ওই যে আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, ওইটা একটা রেটোরিক্যাল ডিভাইস বা রেটোরিক্যাল কোশ্চেন। এইখানে এটা হচ্ছে রেটোরিক্যাল কোশ্চেন। তো বলতেছে এখানে দেখো যে কবি বলতেছেন বা স্পিকার, যে আমি একটা বিষয় সম্পর্কে সচেতন হয়ে একটা বিষয়, মানে একটু অবাক হলাম যে আমরা যখন ছোট ছিলাম, বা আমরা কি তখন, বা আমরা যখন এই যে আজকে আমি যখন সচেতন হলাম, এর আগেও কি আমরা দুজন দুজনকে ভালোবাসতাম। আমরা অনেক নাটক সিনেমা দেখি না, যে দুজন দুজনে অনেক ইয়ে করতেছে, খুনসুটি করতেছে, বাট শেষে গিয়ে দেখা যায় যে একজনের বিয়ে ঠিক হলে তখন আরেকজন বুঝতে পারে যে হ্যাঁ, দুজন দুজনকে ভালোবাসে। তো এরকমই আমাদের স্পিকার বা কবি এখানে তিনি বুঝতে পারতেছেন যে তারা আসলে অনেক আগে থেকেই দুইজন দুজনকে ভালোবাসেন। তিনি তার প্রেমিকাকে ভালোবাসেন এবং তার প্রেমিকাকে প্রশ্ন করতেছেন যে আহ, একটা বিষয় জেনে আমি খুব অবাক হলাম যে আমরা কি তাহলে অনেক আগে থেকেই দুজন দুজনকে ভালোবাসতাম। ওয়ার উই নট ওয়েন্ট টিল দেন। বলতেছে আমরা কি, এখানে ওয়েন্ট বলতে ক্ষয়ে যাওয়া। হুম, এখানে ওয়েন্ট বলতে এখানে ক্ষয়ে যাওয়া, তবে এইখানে যে মিনিংটা দিয়েছে সেটা হচ্ছে দুধ ছাড়ানো আর কি। মানে দুধ ছাড়ানো মানে ছোট বাচ্চারা যখন মাতৃদুগ্ধ পান করে, তো সেই দুগ্ধ, সে সময় সে অনেক অবুঝ থাকে, ইনোসেন্ট থাকে। তো সেই অবস্থার কথা এখানে বলতেছে যে আমরা আমরা কি তখন দুইজন দুজনকে ভালোবাসতাম যখন আমরা মাতৃদুগ্ধ পান করতাম, তখনও কি দুজন দুজনকে ভালোবাসতাম।
এবং আমরা কি আগে কত ইনোসেন্ট ছিলাম, তাই না? মাতৃদুগ্ধ পান করতাম যখন, এই প্রশ্নগুলো করতেছে। বাট সাকড অন কান্ট্রি প্লেজার চাইল্ডিশলি, অথবা ছোটবেলায় যখন আমরা আহ, গ্রাম্য আনন্দ ফুর্তিগুলো করতাম ছোটবেলা বাচ্চাদের মতো, সেই সময়টাতেও কি আমরা দুজন দুজনকে ভালোবাসতাম? অর স্নর্টেড উই ইন দ্য সেভেন স্লিপার্স ডেন, অথবা আমরা যে ঘুমিয়েছিলাম ওই সেভেন স্লিপার্স ডেনের মতো করে, আহ, সেটা এই ঘুমন্ত অবস্থায় আমরা যে নিষ্পাপ ছিলাম, তো সে অবস্থায় মানে বলতেছে যে আমরা কতই না নিষ্পাপ ছিলাম। আমরা ওই সেভেন স্লিপার্স ডেনের মতো করে আমরা ঘুমিয়েছিলাম, আমরা যেন ঘুমিয়েছিলাম তাদের মতো করে। ইট ওয়াজ সো, বলতেছে হ্যাঁ এটা তাই, আমরা এরকম নিষ্পাপী ছিলাম। বাট দিস অল প্লেজার্স ফ্যান্সিস বি, কিন্তু ওই সমস্ত ছোটবেলার যে আনন্দ ফুর্তি সেগুলো এখন সবই ফ্যান্সিস বি হয়ে গেছে, মানে কল্পনা হয়ে গেছে, এগুলো এখন স্মৃতিতে পরিণত হয়ে গেছে। এরপর একটা সুন্দর লাইন আর ফেসবুকে দেওয়ার মতো, যেমন ইফ এভার অ্যানি বিউটি আই ডিড সি, যদি আমি কখনো কোনো সৌন্দর্য দেখে থাকি, কোনো সুন্দর মেয়ে দেখে থাকি, হুইচ আই ডিজায়ার্ড অ্যান্ড গট, এবং যাকে আমি পেতে ইচ্ছা করি বা মানে পেতে চাই, ইট ওয়াজ বাট এ ড্রিম অফ দি, এটা মূলত তুমিই ছিলা, তোমারই স্বপ্ন আমি সবসময় দেখতাম। মানে অনেক সময় আমরা বলি না যে যদি আমার দুই চোখ কখনো কোনো সৌন্দর্য দেখে থাকে তাহলে সেটা তুমিই সেই, তুমিই হচ্ছে আমার সেরা সামথিং সামওয়ান, এরকমটা বলা হয়ে থাকে। তো এই কথাটা এখানে বলতেছে যে যদি আমি কখনো কোনো সৌন্দর্য দেখি, সুন্দর মেয়েকে দেখে থাকি, কাউকে যদি কল্পনা করে থাকি, কাউকে যদি পেতে চাই, তাহলে এটা ছিল তুমি, তোমারই স্বপ্ন আমি দেখতাম সব সময়। দেখো এখানে কবি তার এবং তার প্রেমিকা দুইজনের ভেতরে একজন আরেকজনকে যে তারা ভালোবাসে, এই ভালোবাসাটার হঠাৎ করে তারা বুঝতে পারতেছে একজন আরেকজনকে ভালোবাসে, এবং বুঝতে পারার পরে আমাদের কবি অবাক হয়ে বলতেছেন যে আরে আমরা এত অবুঝ ছিলাম, এতদিন বুঝতেই পারিনি যে আমরা দুজনকে ভালোবাসি। এবং সেই কথাটাই বলতেছে যে আই ওয়ান্ডার, আমি অবাক হই যে এই সত্যটা বুঝতে পেরে যে আমরা কি তাহলে দুজন দুজনকে এতদিন ভালোবাসতাম, আমরা কত অবুঝ ছিলাম, ছোট বাচ্চা যারা মাতৃদুগ্ধ পান করে তাদের মতো, আমরা ছোট বাচ্চাদের মতো ওই চাইল্ডিশলি খেলাধুলা করেছি, এরকম অবুঝ ছিলাম। অথবা ওই যে সেভেন স্লিপার্স ডেন যারা ঘুম ঘুম পেরেছিল 300 বছর বা 200 বছর গুহার ভেতরে, তাদের মতো যেন তারা যেন নাক ডাকিয়ে ঘুমিয়েছিল, আমরা যেন ওরকম ঘুম পাড়া মানুষের মতো যেন অবুঝ ছিলাম। যারা ঘুম পাড়ে যখন মানুষ, তখন তাদেরকে খুব অবুঝ দেখায়, যেন কিছুই বোঝে না, এরকম হয়তো অবুঝ ছিলাম। তো বলতে আসলেই তাই, আমরা এরকম অবুঝই ছিলাম। এবং আমাদের সমস্ত ওই সমস্ত যে প্লেজারগুলি, আনন্দ ফুর্তিগুলি যেগুলো আমরা ছোটবেলায় করেছি, এগুলো সবই এখন কল্পনা হয়ে গেছে। এবং আমি এতদিন যাবৎ যার ব্যাপারে চিন্তা করেছি, যাকে পেতে চেয়েছি, এবং অলরেডি লাস্টে গিয়ে যাকে পেয়েছি, সে আর কেউ না, সে হচ্ছে তুমি, তোমার স্বপ্নটাই আমি দেখেছি এতদিন। কবি এখানে তার প্রেমিকাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলতেছে। এবং এখানে একজন লিসনার আছে, আমাদের মনে হচ্ছে যে এখানে কবির প্রেমিকা যেন শুনতেছে পাশে দাঁড়িয়ে, তাই না? তো এটা যেহেতু মনোলগ, এই জন্য আমাদের কবি কথা বলতেছে আর কবির প্রেমিকা যেন শুনতেছে। এটা গেল একটা স্ট্যাঞ্জা আর কি। এবার আরেকটা স্ট্যাঞ্জাতে এসে, স্ট্যাঞ্জা নাম্বার 2 নম্বরে এসে বলতেছে যে আচ্ছা আমরা যখন জেনেই ফেলেছি যে আমরা দুজন দুজনকে ভালোবাসি, সো অ্যান্ড নাও গো গুড মোরো টু আওয়ার ওয়েকিং সোল, তো চলো এখন আমরা গুড মোরো জানাই, শুভ সকাল জানাই বা গ্রিটিং করি আমাদের যে জাগ্রত যে সোল বা আত্মা, তাকে। মানে আমরা যে বুঝতে পেরেছি যে একজন আমরা দুজন দুজনকে ভালোবাসি, সুতরাং আমরা আমাদের এই সচেতন সোলকে এখন, জাগ্রত সোলকে এখন ওয়েলকাম জানাই, সেটা বলতেছে। হুইচ ওয়াজ নট ওয়ান অ্যানাদার আউট অফ ফেয়ার, এবং আমরা এখন একজন আরেকজনকে আর ভয়ের চোখে দেখি না। মানে যেহেতু এখন দুজন দুজনকে ভালোবাসে, সুতরাং এখন কেউ কাউকে আর ভয় পায় না। এখন যেটা তাদের ভেতরে আসে সেটা হচ্ছে রেসপেক্ট, তারা দুজন দুজনকে ভালোবাসে, দুজন দুজনকে সম্মান করে। এবার বলতেছে দেখো আরেকটা ফেসবুকে দেওয়ার লাইন, মানে আমি ফেসবুকে দেওয়ার কথা বলতেছি, মানে এগুলো কোটেশন হিসেবে মুখস্থ রাখতে হবে, এই 2 লাইন কোটেশন হিসেবে মুখস্থ রাখতে হবে, এই যে এখন যে 2 লাইন বলবো এই 2 লাইনও কোটেশন হিসেবে মুখস্থ রাখতে হবে। যেমন ফর লাভ অল লাভ অফ আদার সাইডস কন্ট্রোল, ফর লাভ মানে ট্রু লাভ, সত্যিকারের ভালোবাসা, অল লাভ অফ আদার সাইডস কন্ট্রোল, অর্থাৎ অন্য যে কোনো জায়গা থেকে যে ভালোবাসাগুলো আসে সেগুলোকে কন্ট্রোল করে। সত্যিকারে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে দেখবা যে অন্য আরও অনেক ছেলেকে দেখে বা মেয়েকে দেখে তোমাদের ভালোবাসা জন্মাবে, বাট তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবা।
তো এটাই বলতেছে যে সত্যিকারের ভালোবাসা অন্য ভালোবাসাগুলোকে কন্ট্রোল করে অ্যান্ড মেক্স ওয়ান লিটল রুম অ্যানিহোয়ার, এবং যে কোনো জায়গায় একটা ছোট্ট যেন রুম তৈরি করে, একটা ছোট্ট ভুবন তৈরি করে, ছোট্ট একটা জগৎ তৈরি করে। ওই যে একটা গান আছে না, এখানে দুজনে নিরজনে, একটা গান আছে না, ওই যে হচ্ছে কেয়ামত থেকে কেয়ামত সিনেমা আর কি। তো বলতেছে যে অনেকটা এরকম যে যখন এরকম সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে ভালোবাসে, তাহলে সে আর অন্য কারো প্রেমে পড়বে না, অন্য কাউকে আর ভালোবাসবে না, এবং এই সত্যিকারের ভালোবাসাটাই ওটাকে কন্ট্রোল করবে, এবং এই দুইজন যেন একটা নিজেদের জগৎ তৈরি করে ফেলবে। দেখো আমাদের কবি যখন বলতেছে যে আমরা এখন সত্যিকারের প্রেমে পড়ে গেছি, তখন আমাদের কবি কি বলতেছে দেখো এখানে, লেট সি ডিসকভারার্স টু নিউ ওয়ার্ল্ড হ্যাভ গন। বলছে সমুদ্রের যে ডিসকভারার রয়েছে, সমুদ্রে যারা আবিষ্কার করতে বের হয়, তাদেরকে বের হতে দাও, তারা নতুন নতুন দেশ আবিষ্কার করতে বের হয়ে যাক। নিউ ওয়ার্ল্ড বলতে নতুন দেশ আর কি, নতুন বিশ্ব, নতুন দেশ আবিষ্কার করতে তারা চলে যাক। লেট ম্যাপস টু আদার ওয়ার্ল্ডস অ্যান্ড ওয়ার্ল্ডস হ্যাভ শোন, এবং যারা ম্যাপ তৈরি করে কার্টিওগ্রাফার, তাদেরকে তাদের ম্যাপের ওপরে নতুন নতুন দেশকে মানে আঁকাতে দাও, নতুন নতুন দেশের মানচিত্র আঁকাতে দাও, দেখাতে দাও। লেট আস পজেস ওয়ান ওয়ার্ল্ড, কিন্তু আমরা আমাদের যে একটা ওয়ার্ল্ড, দুইজনে মিলে যে একটা রুম তৈরি করে ফেলেছি ভালোবাসার যে জগৎ, সেই জগৎটা নিয়েই আমাদেরকে থাকতে দাও। ইজ হ্যাথ ওয়ান অ্যান্ড ইজ ওয়ান, এবং দুইজনারই একটা একটা করে ওয়ার্ল্ড আছে, আমার একটা, আমার প্রেমিকার একটা, এবং দুইজনের একটা একটা ওয়ার্ল্ড মিলে আবার ইজ ওয়ান, মানে আর একটা তৈরি হয়েছে, মানে দুইজনের মন মিলে যেন একটা মন তৈরি হয়েছে। বলে না ভালোবাসার যে ডায়লগগুলি, যে আমরা দুইজন এখন এক হয়ে গেছি, আমাদের দুইজনের মতামত মন এখন এক মন হয়ে গেছে, বলে না, মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন, পাগল মন মন রে, মন কেন এত কথা বলে, একটা গান আছে না, তো অনেকটা ওই রকম, যে মনে মনে এক হয়ে গেছে আর কি। তো কবি এখানে কি বলতেছে দেখো, যে এখানে বলতেছে আগে আমরা কত অবুঝ ছিলাম, কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে আমরা দুজন দুজনকে ভালোবাসি, এবং আমি এতদিন যার স্বপ্ন দেখেছি এটা হচ্ছে তুমি। এরপরে বলতেছে আচ্ছা চলো, আমরা যেহেতু বুঝতেই পেরেছি দুজন দুজনকে ভালোবাসি, সুতরাং আমরা এখন আমাদের জাগ্রত সোলটাকে ওয়েলকাম জানাই, এবং আমাদের আর কোনো ভয় নেই, আমরা কেউ কাউকে আর ভয় পাবো না। এবং সত্যিকারের ভালোবাসা আসলে অন্যান্য সাইড থেকে আরও যে ভালোবাসাগুলো আসে সেগুলোকে কন্ট্রোল করে, এবং নিজেদের জন্য আলাদা একটা জগৎ তৈরি করে ফেলে সত্যিকারের প্রেমিক প্রেমিকা। এবং বলতেছে যে এই অবস্থায় সমুদ্রের যারা ডিসকভারার রয়েছে, আবিষ্কারকর্তা রয়েছে, তাদেরকে নতুন নতুন দেশ আবিষ্কার করতে দাও, যারা ম্যাপ তৈরি করে তাদের ম্যাপের উপরে নতুন নতুন দেশের মানচিত্র আঁকতে দাও, নো প্রবলেম, কিন্তু লেট আস পজেস ওয়ান ওয়ার্ল্ড, কিন্তু আমাদেরকে একটা ওয়ার্ল্ড পজেস করতে দাও, এবং আমার একটা ওয়ার্ল্ড, আমার প্রেমিকার একটা ওয়ার্ল্ড, এবং দুইজনারটা মিলে আবার একটা ওয়ার্ল্ড হয়ে গেছে, এবং এই একটা ওয়ার্ল্ডই আমাদেরকে আমাদের অধিকারে রাখতে দাও, আমরা এই ওয়ার্ল্ড নিয়ে থাকতে চাই, আমাদের জগতে আমরা থাকতে চাই। এবার আসো, বুঝতে না পারলে বলবা, যেখানেই বুঝতে পারবা না সেখানেই বলবা। এবার আসো আবার বলতেছে দেখো, এখানে আবার আরো দুইটা লাইন, এই দুইটা লাইন এবং এই লাস্টের এই দুইটা লাইন, এগুলো সব কোটেশনের জন্য মুখস্থ রাখতে হবে। দেখো স্পিকার বলতেছে যে মাই ফেস ইজ ইন ডাইন আই, বলতেছে আমার চেহারা তোমার চোখের ভিতরে দেখা যাচ্ছে, ডাইন ইন মাইন অ্যাপিয়ার্স, এবং তোমারটাও আমার ভেতরে দেখা যাচ্ছে, মানে তোমার চোখের ভেতরে আমার চেহারা আমি দেখতে পাচ্ছি, এবং আমারটার ভেতরে তুমি যদি খুঁজো তাহলে দেখতে পাবা তোমার চেহারা। অ্যান্ড ট্রু প্লেইন হার্টস ডু ইন দ্য ফেসেস রেস্ট, এবং সত্যিকারের প্লেইন হার্ট, হৃদয় যেন আমাদের ফেসের উপরে রেস্ট করতেছে, মানে আমাদের চেহারায় যেন ফুটে উঠেছে যে আমাদের দুইটা হার্ট, হৃদয় একেবারে প্লেইন, কোনো মানে ছলচাতুরি নেই, এটা সত্যিকারের ভালোবাসা, এবং আমরা যেন দুইজন দুইজনকে দুইজনার চোখের ভেতরে দেখতে পাচ্ছি। এবার কবি বলতেছে যে হোয়ার ক্যান উই ফাইন্ড টু বেটার হেমিস্ফিয়ার, আমরা কোথায় দুইটা অধিকতর ভালো গোলার্ধ দেখতে পাবো, অর্থাৎ এই যে কবি বলতেছে তাদের নিজস্ব একটা ওয়ার্ল্ড তৈরি হয়েছে, তো বলছে তাদের নিজস্ব যে জগৎ নেই, যে নিজস্ব জগতের যে হেমিস্ফিয়ার বা গোলার্ধ, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ, সেইটার চাইতে তারা কোথায় আরো বেটার হেমিস্ফিয়ার আর পাবে, উইদাউট শার্প নর্থ, উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট, যেখানে তীব্র ঠান্ডার উত্তর গোলার্ধ থাকবে না, অথবা সূর্য ডুবে যায় এরকম
ডিক্লাইনিং ওয়েস্ট, এরকম পশ্চিমাঞ্চল থাকবে না, এরকম আমরা গোলার্ধ কোথায় পাবো? এরপরে এই তিনটা লাইনই খুব গুরুত্বপূর্ণ। দেখো বলছে হোয়াট এভার ডাইস ওয়াজ নট মিক্সড ইকুয়ালি, বলছে যা কিছু মারা যায় বা ধ্বংস হয়ে যায় এগুলো আসলে মিক্সচারটা থাকে না ইকুয়ালি। যা কিছু ধ্বংস হয় এগুলো মিক্সচার থাকে না ইকুয়ালি। আমরা যদি একটা মাটির পাত্রের কথা চিন্তা করি, দেখবা মাটির পাত্রটা যে জায়গাটায় হয়তো খুব একটা ভালো পুরুত্ব নাই সে জায়গায় ভেঙে যায়, ফেটে যায় বা ফুটো হয়ে যায়। বা একটা তোমরা যদি অ্যালুমিনিয়াম বা একটা সিলভারের পাত্র যদি দেখো, মা চাষিদের যে রান্না করে যে পাত্রে, দেখবা একটা জায়গায় ফুটো বের হয়ে গেছে, তার মানে কি ওই জায়গায় কি কোনো কিছু আঘাত লেগে ফুটো হয়েছে? না, ওই জায়গাটায় হয়তো একটা পাতলা পলল পড়েছিল যেটা ছিদ্র হয়ে গেছে আর কি। তো এরকমই যা কিছু, এটা আমাদের কবি বলতেছেন যে যা কিছু ইকুয়ালি মিক্স হয় না সেই জিনিসগুলো ডাই হয়ে যায়, সেগুলো মারা যায়। ইফ আওয়ার টু লাভস বি ওয়ান, যদি আমাদের দুইজনের ভালোবাসা এক হয়, অর দাও অ্যান্ড আই, এবং অথবা তুমি এবং আমি যদি এক হয়ে যাই, লাভ সো অ্যালাইক, ভালোবাসা এমন হবে যেন দ্যাট নান ক্যান স্ল্যাকেন, যেটা কেউ এই ভালোবাসার বন্ধনকে ঢিলা করতে পারবে না, নান ক্যান ডাই, কেউ এই ভালোবাসাটাকে মারতে পারবে না। তো লাস্টের এই 3 লাইনে বলতেছে যে যা কিছু মিক্সচার হয় না ঠিকঠাক তা কিছু মারা যায় বা ধ্বংস হয়ে যায়। এবং আমাদের ভালোবাসা, আমাদের দুইজনের ভালোবাসা মিলে একটা হয়েছে, তুমি এবং আমি মিলে এক হয়েছি, সুতরাং আমাদের ভালোবাসা এতটাই সুগঠিত যে কেউ এটাকে ঢিলা করতে পারবে না, স্ল্যাকেন করতে পারবে না, লুজ করতে পারবে না, এবং নান ক্যান ডাই, কেউ এটাকে মারতেও পারবে না। তাহলে আমরা যদি এখান থেকে আরেকবার পড়ি, আমাদের কবি বলতেছেন যে আমার চেহারা তোমার চোখে আমি দেখতে পাই এবং তোমারটাও তুমি আমার চোখে দেখতে পাবে, এবং আমাদের দুইজনার যে সরল হৃদয় সেটা দুইজনার ফেসে যেন ফুটে উঠেছে। এবং আমরা আমাদের পৃথিবীতে আমাদের মনের যে ভালোবাসার যে জগৎ, সেখানে যে সুন্দর গোলার্ধ দেখতে পাচ্ছি, এই গোলার্ধ বাস্তবিক ওয়ার্ল্ডে কোথায় রয়েছে? কোথাও নাই। বাস্তবিক ওয়ার্ল্ডে কি হয় যে কনকনে ঠান্ডার উত্তর গোলার্ধ রয়েছে এবং পশ্চিম গোলার্ধ, আমরা জানি উত্তর এবং দক্ষিণ গোলার্ধ, বাট এখানে পশ্চিমের কথা বলা হচ্ছে, যে পশ্চিমের যে জায়গায় সূর্য ডুবে যায়, ডিক্লাইনিং ওয়েস্ট, ডিক্লাইনিং ওয়েস্ট মানে সূর্য ডুবে যাওয়া আর কি, তো সূর্য ডুবে যায় এরকম একটা ওয়েস্ট আছে, কিন্তু আমাদের পৃথিবীতে এরকম নাই, আমাদের পৃথিবী বেটার, আমাদের ভালোবাসার যে জগৎ সেটা আরো বেশি ভালো। এরপরে বলতেছে যা কিছু সমানভাবে মিক্সচার হয় না তা কিছু ধ্বংস হয়ে যায়, মরে যায়। আমার এবং তোমার ভালোবাসা যদি সমান আনুপাতিক হারে যদি মিক্সচারটা থাকে, তোমার ভালোবাসা 50%, আমার ভালোবাসা 50%, তাহলে আমাদের এখানে আর কোনো সমস্যা নেই, কেউ আমাদের এই ভালোবাসাটাকে লুজ করতে পারবে না, কেউ আমাদের ভালোবাসাটাকে মারতে পারবে না, আমরা দুজন দুজনকে ভালোবাসতেই থাকবো। এই হচ্ছে এই কবিতাটা, এবং আশা করি এটা বুঝতে পেরেছো। কোথাও বুঝতে না পারলে বলো। উদয় সরকার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি তো মনে করেছিলাম যে হয়তো ছেলে হবে। যাই হোক, আমি তো তোমার 3টা প্রোফাইল পেয়েছি, তাই না? আহ, 3টা প্রোফাইল, তো আমরা আসলে একটা প্রোফাইল অ্যাড করি আমাদের গ্রুপে, এটা আমাদের বোঝার জন্যই, নইলে দেখা যাচ্ছে যে তুমি হয়তো একজন ভর্তি হয়েছে কিন্তু আমরা কাউন্ট করে আছি 3জন, বা এরকম হয়তো 50 জন ভর্তি হয়েছে আমরা কাউন্ট করে আছি 150 জন। তো এরকম না, এই জন্য আমরা প্রোফাইল একটাই অ্যাড করি, সিঙ্গেল প্রোফাইল। আর সবসময় একটু চেষ্টা করবা যাতে করে নিজেদের প্রোফাইলটাকে অ্যাড করার জন্য। সমস্যা নেই, এখন আমরা সবাই ম্যাচিউরড এবং কোনো রকমের সমস্যা হয় না, এখন পর্যন্ত হয়নি। আমি এখন পর্যন্ত এরকম কোনো অভিযোগ পাইনি যে আহ, হচ্ছে, মানে আমাকে কেউ কখনো ফোন দিয়ে বলেনি যে এরকম অমুক জায়গায় অমুকজন ডিস্টার্ব করতেছে, এরকম কেউ বলেনি। সো সব মিলিয়ে আমাদের, ইনফ্যাক্ট আমি আমার তরফ থেকে প্রফেশনালিজমটা খুব ভালোভাবে মেনটেন করি, যেটা হয় না যে এটা আগে হতো, এখন তো প্রোফাইল লক করার সিস্টেম এসেছে, বাট আগে একটা সময় প্রোফাইল লক করার সিস্টেম ছিল না, তখন অনেক সময় এরকম অনেকেই শঙ্কা প্রকাশ করতো, যে আমার ছেলেটা, আমার মেয়েটা বা আমার ওয়াইফ তার এক জায়গায় ভর্তি হবে, ওখানে কি রিয়াকশন আসে। এটা প্রথম দিকে 2020 সালের করোনার আগে আর কি এগুলো হতো, বাট করোনার মধ্যে তো এখন এই এই অনলাইন ক্লাস অনেক জনপ্রিয় হয়েছে, যার জন্য এখন জিনিসটা স্বাভাবিক হয়ে গেছে। আসলে স্যার এটা আমার ভাই করছে তো, ওই জন্য এমন হয়েছে। হ্যাঁ, আমি আমি ওই জন্যই বলতেছি যে এখানে ভয় পাওয়ার কিছুই নাই, হ্যাঁ, বা এমনিতে কোনো রকমের কোনো সমস্যা নেই। আমরা এই যে যেমন মেসেঞ্জার ইউজ করতাম আগে, মেসেঞ্জারে যেটা হতো যে অনেক ঝগড়া বিবাদ লাগতো, তাই মেসেঞ্জার ইউজ করতাম না।
ইনফ্যাক্ট মেসেঞ্জারে আবার দেখা যাচ্ছে অন্যদের আবার ফ্রেন্ড টেনকে অ্যাড করতো, এটা ঝামেলা হয়ে যেত। তো যার জন্য এই যে এখন এবার আমি এই যে আমাদের গ্রুপ কেন্দ্রিক মেসেঞ্জার চ্যাট ইউজ করতেছি, আর দেখা যাক এটা কতদিন আর কি ফেসবুক রাখে বা কতদিন চলে ভালো। আর সবসময় চেষ্টা করবা যে এই গ্রুপগুলোতে অহেতুক লাইক কমেন্ট এগুলো না করে স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে, কোনো দরকার হলে কোনো কিছু, সেগুলো করবা। তাহলে যেটা হবে যে আমরা খুব সহজেই এটাকে কার্যকরী রাখতে পারবো। আদারওয়াইজ দেখা যাচ্ছে উল্টাপাল্টা এটা সেটা গপ্প গুজবে আমাদের এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে যে অনেক কিছু পাইতে সমস্যা হবে। যেমন এখানে ধরো উপমা, যেমন এই যে লাইক দিয়েছো, এটা হয়তো বা তুমি ফার্স্ট জয়েন করেছো সেজন্য। হ্যাঁ স্যার। হ্যাঁ, এছাড়া অহেতুক দরকার নেই। যেমন এখানে আমি বললাম যে এটা ডাউনলোড করো, তুমি বললা করেছি, ওকে ফাইন। আরও যে কিছু বলা এগুলোর দরকার নেই, আমরা এরকম শর্টকাটে তাহলে আমরা এই জিনিসগুলো খুঁজে পাবো, আদারওয়াইজ খুঁজে পাবো না। আর যখনই যেটা দিব, এই যে এটা যখন দিয়েছি এখানে বা আমি গ্রুপেও দিয়েছি, যেখান থেকে পাবা সেটা ডাউনলোড করে নিয়ে নিবা, ডাউনলোড করবা, ওপেন করবা, আর সর্বোত্তম ইউজ করবা, তাহলে দেখবা যে এখান থেকে ভালো বেনিফিটেড হচ্ছি আমরা। আর পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে ইংরেজি। এত দামি সাবজেক্ট কারণ হচ্ছে ইংরেজি কঠিন, এই জন্যই কিন্তু। কঠিন না হলে কিন্তু দামি হতো না। আর কঠিন বলেই সবাই আমরা ভর্তি হয়েছি, কঠিন বলেই কিন্তু আমরা এত ভাব নিতে পারি যে হ্যাঁ আমরা ইংরেজি পড়ি। তোমরা তো আর কি ভাব নাও। আমি যখন আমি তো 2000 কত 4-5 সাল মনে হয়, 5 সালে, 2005 সালে আমি ইন্টারমিডিয়েট দিয়েছিলাম। তো 5 সালেই আমরা ভর্তি হয়েছি। তো ভর্তি হওয়ার পরে আমি মানে এটা আমাদের সময় তো, এখন তো এই এর যেগুলো অ্যাভেলেবল হয়েছে, আমাদের সময় ইংরেজিতে ভর্তি হয়েছি মানে অনেক বিশাল কিছু। তো রাস্তা দিয়ে হাঁটতেছি, এলাকাতে এসে মনে হচ্ছে যেন মাটির আধা উপর দিয়ে পা যাচ্ছে, মানে এতই প্রাউড যে এলাকাতে একমাত্র ইংলিশে পড়তেছি, ভর্তি হয়েছি। মানে এরকম একটা ফিলিংস আসতো। তারপরে দেখা যেত আমি 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 তো রাজশাহীতে পড়াশোনা করেছি, রাজশাহীতে আমি যে মেসে থাকতাম বাজারের ভেতরে, অনেক বড় মেস, একটা মেসেই প্রায় আমরা 6 তলা ভবন, 6 তলাতে প্রতিটা তলায় আবার প্রায় 50 জন করে থাকতাম। তো এই পুরো 50 জন, 6 তলায় যে 300 জন থাকতাম আমরা, এই 300 জনের ভেতরে আমি একমাত্র ইংলিশের ছিলাম। এবং দেখা যেত যে অন্যান্য পরীক্ষায় আগে অনেক কোশ্চেন পাবলিশ হয়ে যেত আর কি, কোশ্চেন ফাঁস হয়ে যেত। তো তখন এই ইংরেজির কোশ্চেনগুলো নিয়ে আমার কাছে সবাই আসতো, আমার একটা আলাদা কদর থাকতো। আমাকে দেখা যাচ্ছে যে খাওয়াতো, এটা খাওয়াতো সেটা খাওয়াতো, যাতে করে আমি ওই প্রশ্নগুলোর অ্যান্সার করে দিই। সেই জন্য সবগুলো পারতাম না, কারণ আমি কেবল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, সব তো আর পারি না। কিন্তু তারপরেও তারা একটা রিলাই করতো আর কি। তো ইংরেজিতে দাম আগে এত বেশি পাওয়া যেত, এখন কিছুটা কমেছে, কারণ ইংরেজি এখন অনেক ইজি হয়ে গেছে। কিন্তু তারপরেও এখনো ইংলিশই, ইংরেজির থেকে পড়ে কেউ কখনো বেকার থাকে না। ইংলিশ থেকে পড়ে দুদিন আগে হোক আর পরে হোক অনেক টাকা পয়সা ইনকাম করা যায়। ইংরেজি থেকে পড়ে অনেক কিছু করা যায়, যা ইচ্ছা তাই করা যায়। তুমি ডাক্তার হবা, ইংরেজি থেকে পড়ে তুমি তারপরে কোনো একটা শর্ট কোর্স করো, কোর্স করে তুমি ভালো ভালো বইগুলো পড়ো, ইংলিশে রিটেন যে বইগুলো আছে সেগুলো পড়ো, তুমি ভালো ডাক্তার হয়ে যেতে পারবা। আলটিমেটলি ইংলিশ বইগুলো তো পড়তে পারবা তুমি, এবং দেখবা যে সব থেকে আলাদা, সবাই তোমাকে আলাদা চোখে দেখতেছে, ও আচ্ছা এই ছেলেটা এই মেয়েটা ইংলিশে পড়ে। তুমি জব লাইফে যখন দাবা, তো সবাই যখন সাবজেক্টের কথা বলবে, যখনই তোমার সাবজেক্টের কথা শুনবে, তখনই দেখবে এক পাশে সরে গেল সে, মানে কি তোমাকে একটু রেসপেক্ট দিচ্ছে, যে ও আচ্ছা এ তো ইংলিশে পড়েছে, একটু দাম পাবা। সুতরাং এই দামটা তখনই পাবা যখন তোমার ভালো রেজাল্ট হবে, আর ভালো রেজাল্ট করতে হলে পড়তে হবে। এরকম কোনো এক্সকিউজ দিলে কিন্তু হবে না যে আচ্ছা ঠিক আছে ফার্স্ট ইয়ারে আমার তো ছেলে আছে, আমার তো মেয়ে আছে, আমার তো সংসার সামলাতে হয়, সো হবে না, দেখি সেকেন্ড ইয়ার থেকে ভালো করে পড়বো, এরকমটা না। ফার্স্ট ইয়ারে যদি একবার পা পিছলে যায়, তাহলে পরের ইয়ারগুলোতে পরীক্ষা, প্রতি একটা ইয়ারের চাইতে আরেকটা ইয়ার কঠিন, ফার্স্ট ইয়ারের চাইতে সেকেন্ড ইয়ার কঠিন, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার। সো ফার্স্ট ইয়ার থেকেই ভালো করতে হবে। আর ফার্স্ট ইয়ারে ভালো করার মূল মন্ত্রই হচ্ছে বেশি বেশি ওয়ার্ড মিনিং মুখস্থ করতে হবে, প্রতিদিন মিনিমাম 4 ঘন্টা করে পড়তে হবে, তাহলেই হবে। হ্যাঁ, 4 ঘন্টা তুমি সকালে 1 ঘন্টা পড়ো, বিকেলে 1 ঘন্টা পড়ো, রাতে 2 ঘন্টা পড়ো। হ্যাঁ, এরকমভাবে পড়ার চেষ্টা করো, 4 ঘন্টা করে পড়তেই হবে, কিছু না কিছু নতুন নতুন প্রতিদিন পড়তেই হবে, আদারওয়াইজ ভালো রেজাল্ট হবে না। আবার আরেকটা জিনিস হচ্ছে যে ইংলিশে ভালো রেজাল্ট করার, সেটা ফ্রি হ্যান্ড রাইটিংটা ডেভেলপ করতে হবে। প্রতিদিন কিছু না কিছু লেখার চেষ্টা করো, যা পড়তেছো সেটাই লিখো। এটা লিখতে লিখতে একটা সময় দেখো ফ্রি হ্যান্ড রাইটিং চলে আসছে। ফার্স্ট ইয়ারে যদি ফ্রি হ্যান্ড রাইটিং হয়ে যায়, তো সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার খুব তোমার রেজাল্টও ভালো হবে, তুমি খুব আরামে থাকতে পারবা। আদারওয়াইজ কষ্টে পড়ে যাবা। তো আমি ভয় দেখাচ্ছি না, এটা ভয়ের কিছু নাই, আমরা করেছি না, আমরা করেছি, আমাদের ফ্রেন্ডরা করেছে, তোমাদের সিনিয়ররা করতেছে, তো ভয়ের কিছু না। আমি জাস্ট সচেতন করে দিচ্ছি যাতে কষ্টে পড়ে না যাও।
হ্যাঁ, যে একটা দুইটা ফেল চলে আসলো, খারাপ হয়ে গেল রেজাল্ট, তখন থেকে বারবার আবার ইমপ্রুভ দিতে হচ্ছে, ফেলগুলো আবার পরীক্ষা দিতে হচ্ছে, তখন কষ্টে পড়ে যাবা। কারণ ওই আরও তো আরো আরো কঠিন। তো এইটা পড়বা না ওইটা পড়বা, এরকম একটা কষ্টে পড়ে যাবা। তো এই কষ্টে যাতে না পড়তে হয় এর জন্য রেগুলার 4 ঘন্টা করে পড়াশোনা করবা প্রতিদিন। একদিন 10 ঘন্টা পড়লাম, 2 দিন নাই, এরকমটা না। আর ইংরেজিতে পড়লে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। যেমন ধরো বাবার বাড়ি যাচ্ছ, তারপরে গ্রামের বাড়ি বেড়াতে যাচ্ছ, যা 15 দিন ধরে ওখানে থাকতেছো, পড়াশোনা নাই 15 দিন। এটা অন্য সাবজেক্টে পড়লে করা যায়, কিন্তু ইংরেজি সাবজেক্টে হয় না। অন্য সাবজেক্টে পড়লে লাস্টের 2 মাস পড়লেও ফার্স্ট ক্লাস পাওয়া যায়, ইংরেজিতে মিনিমাম 6 থেকে 8 মাস পড়তে হয়, আদারওয়াইজ ফার্স্ট ক্লাস পাওয়া যায় না। এটা তোমরা অলরেডি ফিল করেছো। সো এই জিনিসগুলো একটু মাথায় রেখে পড়াশোনা করো, আর সিরিয়াস হও, সিরিয়াস না হলে হবে না। আর আরেকটা জিনিস, ইন্টারমিডিয়েটে এসএসসি লেভেলে বা হাই স্কুল লেভেলে আমাদেরকে আমাদের বাবা মা ভাই বোন এরা গাইড করতো, টিচাররাও গাইড করতো যে এটা এইভাবে করো, এটা মানে হাতে তুলে খাইয়ে দিত। কিন্তু অনার্সে এসে এটা হবে না। অনার্সে দেখবা তোমাদের কলেজে যাচ্ছ, ক্লাস আছে, যা দেখবা ক্লাস নিল না, বা সারা বছরে হয়তো 1 মাস ক্লাস হচ্ছে, 30 দিন বাকি ক্লাস হচ্ছে না, বা কোনোদিন 5টা ক্লাস হওয়ার কথা হলো 1টা 2টা, এরকম। মানে কেউ তোমার দায়িত্ব নিবে না এখানে। এখানে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। আমরা গাইডলাইন দিতে পারবো যে এটা করো এটা করো এটা করো না, কিন্তু আলটিমেটলি পারফর্ম করতে হবে তোমাকে। তোমাকে কিন্তু হাতে ধরে কেউ শিখিয়ে দেবে না, তো নিজেকেই ঠিক করতে হবে এটা। তো এই জিনিসগুলো মাথায় রেখে পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে করো, আদারওয়াইজ শেষ করে দিই। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তো ভালো থেকো সবাই। আজকে এ পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার কথা বলবো। নেক্সট ক্লাসে আমরা এই গুড মোড়ো থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো প্রশ্নগুলো পড়বো। পড়ে আমরা যেমন এইখানে যদি আমরা যাই আরেকবার, কই গেল, এইখানে সামনের দিন আমরা পড়বো হচ্ছে গুড মোড়োর এই ব্রিফ কোশ্চেনগুলো, এই এখান থেকে এই 3টা, এবং এইখান থেকে আরেকটা নতুন কবিতা পড়তে হবে যে অন হিজ ব্লাইন্ডনেস, এই কবিতা পড়বো, এবং এখান থেকে একটা প্রশ্ন পড়বো। হ্যাঁ, তাহলে আমরা সামনের দিন হয়ে যাবে। কারণ অন হিজ ব্লাইন্ডনেস এটা একটা সনেট, ছোট্ট কবিতা, এটা একবারেই হয়ে যাবে, 15 মিনিট পড়লেই হয়ে যাবে। সো আমরা এখান থেকে একটা ব্রড কোশ্চেন পড়বো, আবার এখান থেকে শর্ট প্রশ্নগুলো পড়বো। আমাদেরকে এভাবেই পড়তে হবে, আদারওয়াইজ আমরা যদি আরো 1 বছর আগে, মানে 6 মাস আগে শুরু করতাম, তাহলে দেখতে একটা একটা করে পড়ে যেতাম কবিতা, তারপরে আবার একটা একটা করে কোশ্চেন পড়তাম, সময় পেতাম তখন। আর এখন যেহেতু 6 মাস আছে, সময় কম, এই জন্য আমরা এভাবে একটু বেশি বেশি পড়তেছি। তো ওকে, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে কথা হবে। আল্লাহ হাফেজ। Thank you, sir.